আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জৈব যৌগের এমসিকিউর তৃতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা দ্বিতীয় দুইটা পার্টে প্রায় 200টা এমসিকিউ আমরা আলোচনা করেছি। আজকে 201 নাম্বার থেকে আমরা শুরু করব। দেখো, এই ধরনের যে এমসিকিউগুলো দেওয়া আছে, এই এমসিকিউগুলোতে আগে একটা উদ্দীপক দেওয়া থাকবে। ওই উদ্দীপক থেকে দুইটা বা তিনটা এমসিকিউ অ্যান্সার করতে হবে, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে অভিন্ন প্রশ্নের এমসিকিউ আর কি। তো দেখো, উদ্দীপকটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে যে একটা এ যৌগকে ওজনে যুক্ত করা হয়েছে, তারপর বি উৎপন্ন হয়েছে, বি এর সাথে আবার জিঙ্ক এবং পানি যুক্ত করে এক্স এবং ওয়াই তৈরি হয়েছে। এখন এখানে বলছে যে এক্স যৌগটি দুইটি কার্বনের এবং ওয়াই যৌগটি হচ্ছে একটি কার্বন পরমাণু আছে। এখন আমাকে বুঝতে হবে যে এই যে এ যৌগটা, এটা কি দ্বিবন্ধন না ত্রিবন্ধন? কারণ আমরা জানি ওজনীকরণ আমাদের সিলেবাস অনুযায়ী দ্বিবন্ধনে ওজনীকরণ আছে, ত্রিবন্ধনের সাথে ওজন যুক্ত করা যায়, বেঞ্জিনের সাথে যুক্ত করা যায়। তো আমরা এখানে যেহেতু দুটো যৌগ তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হবে। এখন আমরা কি করে বুঝবো যে এই যৌগটা দ্বিবন্ধনের সাথে ওজনীকরণ না ত্রিবন্ধনের সাথে ওজনীকরণ? তোমাকে তখন দেখতে হবে জিঙ্ক, কারণ যখন আমরা দ্বিবন্ধনের সাথে ওজনীকরণ করব তখন আমরা জিঙ্ক ব্যবহার করব, আর যখন ত্রিবন্ধনের সাথে ওজনীকরণ করা হয় তখন এখানে জিঙ্ককে ব্যবহার করা হয় না। জিঙ্ক কেন ব্যবহার করা হয়, এটা ওজনীকরণের মেকানিজমে আমরা আলোচনা করব। তো এখানে যেহেতু আমাদের এমসিকিউ, পুরো মেকানিজম আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তাহলে দেখো, তার মানে এ হচ্ছে দ্বিবন্ধন। আমরা এটা কনফার্ম হলাম যে এ হচ্ছে দ্বিবন্ধন, কারণ এখানে জিঙ্ক ব্যবহার করা হয়েছে। জিঙ্ক যদি ব্যবহার না করতো তাহলে ধরে নিতাম এটা ত্রিবন্ধন। তাহলে আমার এ যৌগটি নিচের কোনটি, যে অপশনটা দেওয়া আছে ক নম্বর অপশন প্রথমে বাদ, কারণ ক নম্বরে ত্রিবন্ধন দেওয়া আছে। খ নম্বর অপশন এটাও বাদ, কারণ এখানে কোনো বন্ধন দেওয়া নাই। আর গ নম্বর অপশন এটাও বাদ, এখানেও কোনো দ্বিবন্ধন দেওয়া নাই। ঘ নম্বর অপশনে দ্বিবন্ধন দেওয়া আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর, অর্থাৎ প্রোপিন। এখানে দেখো প্রোপিন, কারণ তুমি চিন্তা করে দেখো, ওজন যখন যুক্ত করা হয় তখন ওজন কি করে, ওজনের 3টা অক্সিজেন থাকে। একটা অক্সিজেন ডাবল বন্ডের এই পাশের কার্বনের সাথে যুক্ত হবে, আরেকটা অক্সিজেন ডাবল বন্ডের এই পাশের কার্বনের সাথে যুক্ত হবে, আর আরেকটা অক্সিজেন তোমার জিঙ্কের সাথে চলে যাবে, অর্থাৎ জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা। পরের প্রশ্নটা 102 নম্বর, উদ্দীপকের কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়? আমরা জানি যে যৌগে আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। তুমি এখন চিন্তা করে দেখো তো, এই যে এখান থেকে দুই ধরনের যৌগ তৈরি হবে, একটা হবে তোমার CH3 CHO, কারণ এই পাশের দ্বিবন্ধনে এই পারের কার্বনের সাথে যখন একটা অক্সিজেন যুক্ত হবে তখন এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে, আর এই জায়গাতে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে CHO। এখন বলো তো কোনটাতে তোমার এখানে আলফা হাইড্রোজেন আছে? নিশ্চয়ই তোমার এইটাতে আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে সেই অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে। তার মানে আমাদের এখানে যে প্রশ্নটা করেছে উদ্দীপকের কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, তার মানে আমাদের অবশ্যই 2 কার্বন বিশিষ্ট, আর 2 কার্বন বিশিষ্ট যৌগ কোনটা? এক্স যৌগটি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হবে এক্স, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। আচ্ছা, এখন এর পরেরটা দেখি। দেখো, এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, 203 নম্বর এবং 204 নম্বর প্রশ্ন। এখানে এ যৌগ পানি যুক্ত করা হয়েছে, বি যৌগ তৈরি হয়েছে। এখন এইটা কিন্তু ওই যে 9-10-এ বলেছিলাম, 9-10-এতে আছে যে ত্রিবন্ধনের সাথে পানি যুক্ত করলে তৈরি হবে অ্যালডিহাইড, আর দ্বিবন্ধনের সাথে পানি যুক্ত করলে তৈরি হবে অ্যালকোহল। তো এখন এই জায়গাতে দেখো যে অ্যালডিহাইড, এটা কি দ্বিবন্ধন না ত্রিবন্ধন, এটা আমি কি করে বুঝবো? এটা তো এমনও হতে পারে যে এই যৌগটা দ্বিবন্ধন যুক্ত, তাহলে তাহলে এখানে অ্যালকোহল তৈরি হবে। আবার হতে পারে এই যৌগটা ত্রিবন্ধন যুক্ত, তাহলে পানি যুক্ত করলে এখানে তোমার অ্যালডিহাইড তৈরি হবে। তো এটা বোঝার উপায় হচ্ছে আমাদের এইখানে যে বিকারকগুলো দেওয়া আছে এইটা দেখে আমাদের বুঝতে হবে। কারণ 2% সালফারিক অ্যাসিড, এখানে অবশ্য ভুল দেওয়া আছে, এটা মার্কারি সালফেট হবে, এই যে প্রিন্ট মিস্টেক। 2% মার্কারি সালফেট এবং 20% সালফারিক অ্যাসিড যখন দেখবা, এই জিনিসটা দেখে তুমি বুঝবা যে এখানে অবশ্যই আমাদের ত্রিবন্ধন আছে। এটা কিন্তু আমাদের 9-10-এর অ্যালডিহাইড প্রস্তুতিতে ছিল এই বিক্রিয়াটা, একটু ভালো করে খেয়াল করে দেখবো। তোমাদের যদি মনে হয় যে 9-10-এর বইটা একটু পড়বা, আমি কেন 9-10 বারবার বলি, কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি এটা বোঝানোর জন্য যে এই বিক্রিয়াটা আসলে কতটা সহজ, যে এটা তোমরা ছোটবেলাতেই পড়ে আসছো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই জন্য আমরা বারবার 9-10-এর উদাহরণটা টানি। তো এখন তার মানে এখানে যেহেতু তোমার 2% মার্কারি সালফেট এবং 20% সালফারিক অ্যাসিড, তার মানে এটা হচ্ছে ত্রিবন্ধন, তাহলে এই যৌগটা হচ্ছে অ্যালকাইন। এখন দেখো প্রশ্নে আমাকে কি বলছে, 203 নম্বর প্রশ্নে কি বলছে, এ যৌগের সংকেত কোনটি? এটা হচ্ছে
এই যৌগের সংকেত হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, অর্থাৎ এরকম H C ট্রিপল বন্ড CH অ্যালকাইন, এটা হবে ত্রিবন্ধন। আচ্ছা, তারপরে 204 নম্বরটা উদ্দীপকের বি যৌগটি, এই যে অ্যালকাইন যে যৌগটা আছে, যৌগটার সম্বন্ধে এখন আমরা কিছু তথ্য এখানে দেওয়া আছে। আইডোফর্ম বিক্রিয়া দেয় উদ্দীপকের যে বি যৌগটা মানে কি, এই বি যৌগটা হচ্ছে তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। কারণ কি, এই অ্যালকাইন থেকে অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে, অর্থাৎ ইথাইনের সাথে পানি যুক্ত করলে ইথানল তৈরি হবে। তো এখন এটা কি আইডোফর্ম বিক্রিয়া দেয়? হ্যাঁ, এটা আইডোফর্ম বিক্রিয়া দেয়, কারণ আইডোফর্ম বিক্রিয়া দিতে গেলে আমাদের CH3CO এরকম মূলক থাকতে হবে, যেটা অ্যালডিহাইডের মধ্যে, ওই যৌগটার মধ্যে আছে। কারণ অ্যালডিহাইডের সংকেত কি, CH3CHO, তার মানে এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে আইডোফর্ম বিক্রিয়া দেয়। 2 নম্বর হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় কি না। আচ্ছা, অ্যালডিহাইড তো ফেলিং দ্রবণ পরীক্ষা এবং তোমার টরেন্ট বিকারক পরীক্ষা দেয়, এটা আমরা জানি। ক্যানিজারো বিক্রিয়া দিবে কিনা? না, ক্যানিজারো বিক্রিয়া দিবে না। কেন দিবে না? কারণ ক্যানিজারো বিক্রিয়া দিতে গেলে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, কিন্তু এখানে তো আলফা হাইড্রোজেন আছে। আমি বারবারই বলেছি ক্যানি মানে নাই, অর্থাৎ যেখানে নি থেকে নাই, যেখানে আলফা হাইড্রোজেন নাই সেটা দিবে হচ্ছে তোমার ক্যানিজারো বিক্রিয়া, আর যেটা আলফা হাইড্রোজেন আছে সেটা দিবে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তার মানে এখানে আমার সঠিক উত্তর হবে 1 নম্বর এবং 2 নম্বরটা, অর্থাৎ ক। এর পরের প্রশ্নে যাই। এখানে দেখো, এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে তোমার 205 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখন উদ্দীপকটা আমরা একটু বুঝি। অধিক অ্যালকোহল C2 প্লাস গাঢ় সালফারিক অ্যাসিড, এখানে টেম্পারেচার হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস, এ যৌগ তৈরি হয়েছে। আমি এর আগের পাঠে বলেছিলাম যে অ্যালকোহলের সাথে গাঢ় সালফারিক অ্যাসিড যুক্ত করলে তাপমাত্রার ভেরিয়েশনের কারণে 2 ধরনের যৌগ তৈরি হয়। যখন তাপ তুমি 140 ডিগ্রি দিবা তখন ওইখানে তৈরি হবে ইথার, আর যখন তাপ 170 ডিগ্রি দিবা, অর্থাৎ এর থেকে আরেকটু 30 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় দিবা, তখন তৈরি হবে অ্যালকিন, অর্থাৎ পানি শোষণ করে নিবে। দুটা ক্ষেত্রে পানি শোষণ করে নেয়। আমরা এর আগের ভিডিওটা একটু দেখে নিবা, তাহলে এই প্রশ্নটা উত্তরটা তোমাদের জন্য সহজ হবে। তাহলে এ যৌগটির কার্যকারী মূলক কোনটা হবে? এ যৌগটির কার্যকারী মূলক হবে ইথারের কার্যকারী মূলক COC আর কি, ইথারের কার্যকারী মূলক হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা আমি একটু বুঝাই দিই, আরেকটু বুঝাই দিই, এই ভিডিওতে একটু বুঝাই দিই। দেখো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তার মানে CH3CH2OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এখানে বলছে অধিক অ্যালকোহল, তার মানে আমি আরেকটা অ্যালকোহল যুক্ত করি, HOCH2CH2, তো CH3। এখন এই অ্যালকোহলের সাথে যখন তুমি গাঢ় সালফারিক অ্যাসিড যুক্ত করবা, গাঢ় সালফারিক অ্যাসিড H2SO4, গাঢ় সালফারিক অ্যাসিড হচ্ছে নিরোধক। এ কি করবে? পানি বের করে নিয়ে আসবে। পানিটা তৈরি করবে কিভাবে? দেখো, একটা অ্যালকোহলের OH কে নিবে, আরেকটা অ্যালকোহলের হাইড্রোজেনকে নিবে, এই দুইটাকে নিয়ে একটা পানির অণু বের করে দিবে এখান থেকে। তারপরে কি হবে? এই অংশটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ CH3CH2। দেখো, এই যে হাত, এই হাতের সাথে ওই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা, তার সাথে আবার CH2CH3। তার মানে দেখো, এটার যে যৌগটা তৈরি হলো সেটাকে আমরা ইথার বলতেছি, এবং এই ইথারের নাম হচ্ছে তোমার ডাই ইথাইল ইথার বা ইথক্সি ইথেন, যেটাই বলি না কেন, ইথারের নামকরণ 2-3 ভাবে করা যায়। তো এটা হচ্ছে আমাদের যৌগ। তার মানে এখানে কার্যকারী মূলক কোনটা পাচ্ছি? COC, এটা। আচ্ছা, এখন দেখো তোমার 206 নাম্বারটা, এ যৌগটিতে কার্বনের শতকরা সংযুক্তি কত? শতকরা সংযুক্তি, অর্থাৎ এই যে টোটাল যৌগ আছে, টোটাল যৌগের মধ্যে কার্বন কত পার্সেন্ট আছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, টোটাল যৌগের মধ্যে, এই টোটাল যৌগের মধ্যে কার্বন, তোমার কার্বনের ভর আমি একটু ক্যালকুলেশন করে দেই। দেখো, টোটাল যৌগে কার্বন আছে তোমার 4টা, তাহলে 4টা কার্বন, কার্বনের ভর হচ্ছে তোমার 12, ইকুয়াল টু 4 12 48। অক্সিজেন আছে, টোটাল যৌগে অক্সিজেন আছে একটা 16, তাহলে হচ্ছে তোমার 16। আর তোমার টোটাল হাইড্রোজেন আছে হচ্ছে তোমার এখানে 5 5 10টা, তার মানে হাইড্রোজেন হবে তোমার, হাইড্রোজেন 10টা, আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1, ইকুয়াল টু 10। তাহলে তুমি টোটাল যদি যোগ করো তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে তোমার 74। এখন তুমি কিভাবে বের করবা শতকরা সংযুক্তি? 74 ভর, এর আণবিক ভর হচ্ছে 74, তাহলে 74 এর মধ্যে কার্বন আছে কত? 48। এইভাবে তুমি হিসাব করবা যে 74 এর মধ্যে কার্বন থাকবে 48, একের মধ্যে কার্বন থাকবে কত? 48 ভাগ হচ্ছে 74, অতএব 100 এর মধ্যে কত থাকবে?
48 ইন্টু 100 ভাগ হচ্ছে 74। এইভাবে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার সঠিক উত্তর আসবে হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে, এইভাবে আমরা এখানে শতকরা সংযুক্তিটা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সটে যাই। এখানে দেখো, এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। নিচের উদ্দীপক অনুসারে এখানে তিনটা প্রশ্ন বলছে, 207, 208, 209 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা যৌগ দেওয়া আছে, বলছে যে যৌগটির আইইউপ্যাক নাম কি। এখন দেখো, আইইউপ্যাক নামের ক্ষেত্রে আমরা কি নামকরণটা পড়েছি ভালো করে। নামকরণটা পড়লে দেখো এমন ভাবে শিকলটা তৈরি করতে হবে যাতে শিকলটা সবচেয়ে বড় হয়। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এখানে CH2 দুইটা আছে, আমরা একটু ভেঙে লিখি, এই যৌগটাকে আমরা একটু ভেঙে লিখি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, CH3 আর CH, মানে এটুক লিখলাম আর কি, এই অংশটুকের জায়গায় আমরা এটুক লিখলাম। ঠিক আছে, ভালো করে দেখো। তারপরে কি আছে, আবার CH2 আছে, তারপরে আবার আছে একটা CH, আচ্ছা CH আছে, তারপরে এখানে মানে একদম এই যে এই অংশটা চলে গেছে। এই অংশটাকে আমরা উপরে লিখি, আমরা যদি উপরের দিকে লিখি তাহলে কি লিখবো, CH2 CH3। আচ্ছা, তারপরে এই অংশটাকে উপরে লিখলাম, এই অংশটা হচ্ছে এটা, উপরে লিখলাম। আর এই যে নিচের অংশটা আছে, নিচের অংশটাকে আমরা টানা, যে এখানে যে তিনটা কার্বন আছে, তিনটা কার্বনকে আমরা পাশাপাশি লিখি, CH2 CH3। আচ্ছা, এটা হচ্ছে তোমার CH3। তাহলে এই যৌগটাকে আমরা লিখলাম। এখন আমরা এই যৌগটার নামকরণ করব। দেখো, এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা হচ্ছে তোমার 7 নাম্বার কার্বন। দেখছো তো কিভাবে আমরা লিখলাম। এখন তোমার নামটা কি আসবে, নামটা এখানে দেখো 2 নাম্বারের কার্বনে একটা মিথাইল মূলক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 নাম্বার কার্বনে মিথাইল, আর তোমার 4 নাম্বার কার্বনে একটা ইথাইল মূলক আছে, এই যে একটা ইথাইল মূলক, এটা হচ্ছে তোমার মিথাইল মূলক। তাহলে আমরা লিখতে পারি যে 4 ইথাইল, কারণ ইথাইলকে আগে লিখতে হবে নামকরণের নিয়ম অনুসারে, 4 ইথাইল 2 মিথাইল হেপ্টেন। তার মানে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে এই গ নাম্বারটা। ঠিক আছে, এইভাবে আমাদের ভেঙে করতে হবে। 208 নাম্বারটা, যৌগটিতে কয়টি সেকেন্ডারি কার্বন পরমাণু আছে। সেকেন্ডারি কার্বন পরমাণু মানে কি, যে কার্বনে মূলক যুক্ত আছে সেই কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। যদি একটা কার্বনের সাথে থাকে 1 ডিগ্রি, দুইটা কার্বনের সাথে থাকলে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এখন তুমি দেখো তো, এই যে এই 2 নাম্বার কার্বনে যে একটা মূলক যুক্ত আছে, 4 নাম্বার কার্বনে একটা মূলক যুক্ত আছে। 2 নাম্বার কার্বনে, মানে এই 2 নাম্বার কার্বনটা, অর্থাৎ যে কার্বনে মূলক যুক্ত আছে, এই মূলকটা মিথাইল মূলকটা যুক্ত আছে, সেই কার্বন আবার দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে তোমার সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন। ঠিক এই যে এই মূলকটা যুক্ত আছে এই কার্বনে, আবার এই কার্বনটা যে কার্বনে মূলক যুক্ত আছে সেই কার্বন আবার পাশাপাশি পাশের দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, অতএব এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। তার মানে এইখানে আমাদের এই 2 নাম্বার কার্বনটা এবং তোমার 4 নাম্বার কার্বনটা, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন পরমাণু। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নির্ণয়ের যে নিয়ম আছে, যে কার্বনে কার্যকারী মূলক থাকে সেই কার্বন অপর কয়টা কার্বনের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে তার ডিগ্রি। যদি ওই কার্বনটা, যে কার্বনে কার্যকারী মূলক যুক্ত থাকে, সেই কার্বন যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 1 ডিগ্রি, দুইটা কার্বনের সাথে যুক্ত থাকলে 2 ডিগ্রি, তিনটা কার্বনের সাথে যুক্ত থাকলে 3 ডিগ্রি। তার মানে এখানে সেকেন্ডারি কার্বন পরমাণু আছে হচ্ছে তোমার দুইটা, 2 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন। তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বারটা। আচ্ছা, তারপরে 209 নাম্বার প্রশ্ন, যৌগটি, এই যে যৌগ আছে, এই যৌগটা কি বলছে, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। হ্যাঁ, যেহেতু এখানে এটা একটা সম্পৃক্ত যৌগ, এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, অতএব নতুন কেউ যুক্ত হতে হলে আগে পুরাতনকে সরতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াটা এটা দিবে, এটা সঠিক। তারপরে হচ্ছে বেয়ার পরীক্ষা দেয় না, এটা বেয়ার পরীক্ষা দিবে না। সম্পৃক্ত যৌগ কখনো বেয়ার পরীক্ষা দেয় না। বেয়ার পরীক্ষা বা ব্রোমিন দমন পরীক্ষা কে দেয়, অসম্পৃক্ত যৌগ, তার মানে এটা দিবে না। 2 নম্বর অপশন বাদ, এটা হবে না। 3 নাম্বারটা হচ্ছে এর একটি কারাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে। এখন আমরা দেখি তো এর কোনো অপ্রতিসম কার্বন আছে কিনা। এই 1 নাম্বারটা তো হবে না, 2 নাম্বারটাও হবে না, কারণ 2 নম্বরে তোমার দুইটা মানে একই মূলক আছে। এখন দেখো, এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার এই 4 নাম্বার কার্বনটা। কিভাবে, 4 নাম্বার কার্বনের একটা হাতে মিথাইল মূলক, আরেকটা হাতে আছে শুধু হাইড্রোজেন, এই যে এখানে হাইড্রোজেন, আরেকটা হাতে আছে তোমার এই যে প্রোপাইল মূলক, আর আরেকটা হাতে আছে এই যে এটা পুরাটা মিলে একটা ভিন্ন মূলক। অর্থাৎ এই 4 নাম্বার কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন মূলক আছে, অতএব 4 নাম্বার কার্বনটা হবে আমাদের এখানে
কাইরাল কার্বন। তার মানে এটা হচ্ছে তোমার সঠিক, যে একটি কাইরাল কেন্দ্র আছে। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই গ নাম্বারটা। ঠিক আছে, 1 এবং 3। ওকে, পরের প্রশ্ন দেখো। এখন এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকের আলোকে 210, 211 এবং 212 নং প্রশ্নের উত্তর দাও। তো জৈব দূষক মানে জৈব দূষক মানে কার্বন সম্বলিত দূষক আর কি। তার সাথে কার্বন অক্সিজেন যুক্ত করা হয়েছে, টাইটানিয়াম অক্সাইড, তারপরে তোমার এক্স। এবং যে কোনো জৈব দূষককে তুমি যদি পোড়াও, অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, তাহলে ওইখান থেকে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প উৎপন্ন হবেই। তার মানে এখানে দেখো জলীয় বাষ্প আছে, এটা হচ্ছে পানি মানে হচ্ছে তোমার গ্যাস, জলীয় বাষ্প, আর এটা হবে এক্স হবে তোমার কার্বন ডাই অক্সাইড। কারণ কেন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? কারণ জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন, তার সাথে তুমি অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছ, তাহলে কার্বন ডাই অক্সাইড হবে না? কার্বন ডাই অক্সাইড অবশ্যই হবে। আর হাইড্রোজেন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন থাকে বলে পানি উৎপন্ন হয়, আর কার্বন থাকে বলে কার্বন ডাই অক্সাইড মাস্ট বি উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এখন দেখো উদ্দীপকের এক যৌগটি কি? কার্বন ডাই অক্সাইড। 211 নম্বর, এক যৌগটি পানিতে দ্রবীভূত হয়ে নিচের কোনটি তৈরি করে? এখন জানি যে কার্বন ডাই অক্সাইড পানিতে যুক্ত হয়ে তোমার এই কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3। 212 নম্বরটা, উদ্দীপকের এক যৌগটি, এটা হচ্ছে অম্লধর্মী। আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড একটা অম্লধর্মী অক্সাইড, তার মানে 1 নম্বর অপশন ঠিক আছে। হাইড্রোকার্বনের পূর্ণ দহনে উৎপন্ন হয়, হ্যাঁ, হাইড্রোকার্বনের পূর্ণ দহনের কারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। পূর্ণ দহন যদি না হয়, অর্থাৎ পর্যাপ্ত যদি অক্সিজেন না দাও, তাহলে সেটাকে অপূর্ণ দহন বলে। অপূর্ণ দহনের ফলে কার্বন মনো অক্সাইড উৎপন্ন হয়, আর পূর্ণ দহনের ফলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। মনে থাকবে? আচ্ছা, এটা দহনে সাহায্য করে? কার্বন ডাই অক্সাইড কি কখনো দহনে সাহায্য করে? না, এটা আগুন নিভাতে সাহায্য করে, অতএব এটা ভুল অপশন। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। বুঝে গেছে? নেক্সট। আচ্ছা দেখো, এখন আরেকটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকের আলোকে 213 এবং 214 নং প্রশ্নের উত্তর দাও। তো এখন আমরা দেখব যে এই যে উদ্দীপকটা বোঝার চেষ্টা করব। ওজন যুক্ত করা হয়েছে, ওজোনাইড তৈরি হয়েছে, তারপর জিঙ্ক এবং পানি, প্রোপানন এবং তোমার ইথানল। তার মানে এখানে যেহেতু জিঙ্ক যুক্ত করা হয়েছে, তার মানে বুঝবো যে এখানে দ্বিবন্ধন। আর প্রোপানন এবং ইথানল তৈরি হয়েছে। প্রোপাননের সংকেত কি? প্রোপাননের সংকেত হচ্ছে এরকম, CH3, অর্থাৎ 3টা কার্বন, কিটোন CH3। আর ইথানলের সংকেত হচ্ছে কি? CH3, তোমার ধরো যে CHO, ইথানল। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখলাম বা ঘুরেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো প্রোপানল এবং ইথানল তৈরি হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যৌগটি নিচের কোনটি? হেক্সাইন তো হবে না, কারণ হেক্সাইনের মধ্যে তো ত্রিবন্ধন আছে। হেক্সিন হতে পারে, 2 মিথাইল পেন্টিন হতে পারে, 2 মিথাইল বিউটিন হতে পারে। অর্থাৎ এই খ, গ এবং ঘ, এই 3টা হতে পারে। কিন্তু আমরা এখন একটু অ্যানালাইসিস করে দেখব আসলে কোনটা হবে। দেখো, আমরা জানি যে ওজনীকরণের সময় দ্বিবন্ধনের দুই পাশের যৌগের সাথে, দুই পাশের কার্বনের সাথে 2টা অক্সিজেন যুক্ত হয়। তার মানে এই যে অক্সিজেনটা যুক্ত হয়েছে, এই অক্সিজেনটার এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন ছিল, আর এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন ছিল। আমরা যদি স্ট্রাকচারটাকে এইভাবে লিখি, দেখো CH3, এই যে অক্সিজেন যুক্ত হয়েছে না, তার মানে এই কার্বনের সাথে দ্বিবন্ধন ছিল। আর এই যে এটাকে উপরে লিখলাম, মানে এটাকে একটু সাজায় লিখলাম। আচ্ছা, আবার এইটাকে যদি একটু সাজায় লিখি, দেখো এটাকে আমি একটু এইভাবে লিখলাম। আমরা কি বলছি? দ্বিবন্ধন যে 2টা কার্বনের মধ্যে থাকবে, অক্সিজেন সেই 2টা কার্বনের সাথে যুক্ত হবে। দ্বিবন্ধনের ডান পাশের কার্বনের সাথে একটা অক্সিজেন, বাম পাশের কার্বনের সাথে একটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন জিঙ্কের সাথে চলে যাবে। এখন তার মানে কি? এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে এই 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন ছিল। তার মানে এই 2টা অক্সিজেনকে তুমি বাদ দিয়ে দাও। এই 2টা অক্সিজেনকে আমরা যদি একটু মুছে দেই, ধর যে এখানে মুছে দিলাম, তার মানে এখন যে এই 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে। তাহলে এখন এই যৌগটার নাম কি হবে? তুমি চিন্তা করে দেখো, এখন এই যৌগটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। তার মানে এটা হচ্ছে 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক আছে, 2 মিথাইল বিউটিন হবে। তাহলে 2 মিথাইল বিউটিন সঠিক উত্তর হবে আমাদের এইটা। বুঝতে পারছো তো কিভাবে আমরা নির্ণয় করলাম? তাহলে এটা হচ্ছে এইভাবে নির্ণয় করতে হবে কিন্তু, অর্থাৎ অক্সিজেন 2টাকে বাদ দিয়ে ওই 2টা কার্বনকে যুক্ত করে যে যৌগ পাবা, সেটাই হচ্ছে মাতৃযৌগ। ওই যৌগ থেকে তোমার এই 2টা তৈরি হয়েছে। তাহলে আমাদের 2 মিথাইল বিউটিন হচ্ছে আমাদের সঠিক উত্তর।
আচ্ছা 214 নাম্বারটা, এ যৌগটির গাঠনিক সংকেত কোনটি? দেখো তো এ যৌগটির গাঠনিক সংকেত আমরা লিখেই দিলাম, তার মানে এ যৌগটির গাঠনিক সংকেত হবে 4 কার্বন বিশিষ্ট মূল শিকলটা থাকবে 4 কার্বন 1 2 3 4, আর একটা শাখা থাকবে, একটা মিথাইল মূলক থাকবে, আর তোমার 2 নম্বর কার্বনের ডাবল বন্ড থাকবে। তাহলে 2 নম্বর কার্বনের ডাবল বন্ড কোনটাতে আছে? এই যে এটাতে, দেখো ঘ নম্বরটাতে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের CH3 আছে আর একটা ডাবল বন্ড আছে, তারপরে তোমার এটা হচ্ছে তোমার 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, যেটা সেম টু সেম এইটা, একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? তার মানে আমরা এই উদ্দীপকটা বুঝে দুইটা প্রশ্ন পেয়ে গেলাম ইনশাল্লাহ। এখন নেক্সট, নিচের উদ্দীপকের আলোকে 215 এবং 216 নং প্রশ্নের উত্তর দাও। এখন এখানে উদ্দীপকটা কি বলছে? বেনজিনের সাথে একটা অ্যাসিডের লবণ আছে, বেনজোইক অ্যাসিড, অর্থাৎ আমরা যদি বলি সোডিয়াম বেনজোনাইট, বেনজিনের সাথে একটা তোমার, অর্থাৎ বিষয়টা হবে এরকম, একটু একে দেখাই, এটা বেনজিন, তার সাথে তোমার COONA, তার সাথে কি যুক্ত করা হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, উপস্থিতি কি? ক্যালসিয়াম অর্থাৎ চুন। উপস্থিতিতে যখন উত্তপ্ত করা হবে, এখন আমরা জানি যে এটা হচ্ছে একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, খুবই বিখ্যাত একটা বিক্রিয়া ডিকার্বক্সিলেশন, যে বিক্রিয়ার মাধ্যমে একটা কার্বন সংখ্যা কমে যায়, এবং এই বিক্রিয়াটা কিন্তু তোমরা 9-10 থেকে পড়ে আসছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। কিভাবে কমে যাবে দেখো, এইখান থেকে যে এই জায়গা থেকে এই অংশটুকু আলাদা হয়ে যাবে, আর এই অংশটুকু আলাদা হয়ে এই হাইড্রোজেনটা এই মাথায় এসে যুক্ত হবে, অর্থাৎ এখানে একটা পূর্ণাঙ্গ বেনজিন তৈরি হবে, তার সাথে তোমার এই অংশটা মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, এই অংশটা মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, ঠিক আছে? তার মানে এই যে এই যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটা হচ্ছে একটা বেনজিন, যার সংকেত হচ্ছে C6H6 বেনজিন। আর এই যৌগের সাথে আবার তোমার পরবর্তীতে অ্যালকাইল হ্যালাইড যুক্ত করা হয়েছে, যুক্ত করে বি যৌগ তৈরি করা হয়েছে। এখন বেনজিনের সাথে যখন তোমার এই অ্যালকাইল হ্যালাইড যুক্ত হবে, যেমন এখানে কি যুক্ত করা হয়েছে? CH3 CH2 ক্লোরিন, মানে ক্লোরোপ্রোপেন যুক্ত করা হয়েছে, তখন যে ঘটনা ঘটবে যে এই অংশটুক বেনজিনের মাথায় যায় যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে যৌগটা তৈরি হবে এরকম, CH2 CH3, বেনজিনের মাথায় তোমার এটা এই মূলকটা যায় যুক্ত হয়ে যাবে। এটা বেনজিনের আমরা অ্যালকাইল মূলক, বেনজিনের অ্যালকাইলেশনে আমরা পড়েছি। তাহলে এখন দেখো উদ্দীপকটা আমরা বুঝলাম, এখন আমরা প্রশ্নগুলোর দিকে তাকাই। 215 নম্বর প্রশ্ন, এ যৌগটি হলো কোনটি? এ যৌগটি হচ্ছে কোনটা? বেনজিন। আচ্ছা 216 নম্বর, বি যৌগের নাম নিচের কোনটি? এন প্রোপাইল বেনজিন, অর্থাৎ তোমার বেনজিনের সাথে প্রোপাইল মূলক যুক্ত আছে, 3 কার্বন বিশিষ্ট মূলক, প্রোপাইল মূলক, তার মানে এটা এন প্রোপাইল বেনজিন, এটা হবে সঠিক। আইসোপ্রোপাইল বেনজিন না, ইথাইল বেনজিন না, মিথাইল বেনজিন হবে না, প্রোপাইল বেনজিন হবে, ঠিক আছে? তারপর একটা, নিচের উদ্দীপক বুঝে 217 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকটা আমরা একটু বুঝে নেই। এইখানে দেখো টলুইনকে জাইমান অক্সিজেন দিয়ে জারণ করা হয়েছে, টলুইনকে জারণ করলে আমরা এইখান থেকে অ্যাসিড পাবো, অর্থাৎ বেনজিনের বেনজোইক অ্যাসিড পাবো, COOH, সরাসরি অ্যাসিড পাবো। এখন ওই যৌগকে ডিকার্বক্সিলেশন করলে আমরা কি পাবো? বেনজিন পাবো। এর আগের প্রশ্নে আমরা দেখলাম। আচ্ছা এখন যদি এখানে একটু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে তোমার সোডিয়াম বেনজোনেট তৈরি করে নিতে হবে, অত কিছু দেয় নাই, যেহেতু ডিকার্বক্সিলেশন লিখছে, তার মানে এই অংশটুকু চলে যাবে, এখানে সরাসরি বেনজিন তৈরি হবে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে উদ্দীপকটা আমরা বুঝলাম। এখন দেখো বলা হচ্ছে যে 217 নম্বর, উদ্দীপকের এক্স যৌগটি হলো বেনজোইক অ্যাসিড, নিচেই দেওয়া আছে। বেনজেলডিহাইড হবে না, স্যালিসাইলডিহাইড হবে না, বেনজোইক অ্যাসিড হবে, অর্থাৎ বেনজিনের মাথায় এই টলুইনটা অ্যাসিডে পরিণত হবে জারণ করার কারণে, তাহলে বেনজোইক অ্যাসিড হবে। আর 218 নম্বরটা, ওয়াই যৌগের বৈশিষ্ট্য সমূহ কোনটা? ওয়াই যৌগ মানে বেনজিনের বৈশিষ্ট্য চেয়েছে। এখন বেনজিনের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে পাই ইলেকট্রনের সংখ্যা 6। এখন আমরা জানি যে বেনজিনে পাই ইলেকট্রনের সংখ্যা 6। বেনজিনের স্ট্রাকচার আমরা দেখো, এই 3টা পাই বন্ধন আছে, প্রত্যেকটা পাই বন্ধনে 2টা করে পাই ইলেকট্রন থাকে, তাহলে বেনজিনের পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6।
হ্যাকেল নিয়মে n ইকুয়াল টু 1, হ্যাঁ এই চক্রের সংখ্যা, বেঞ্জিনে তো একটাই চক্র থাকে, তার মানে হ্যাকেল নিয়মে n ইকুয়াল টু 1, এটা ঠিক আছে। সংযোজন ও প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখন আমরা জানি যে বেঞ্জিনের ক্ষেত্রে কি হয়, এই বেঞ্জিনের হাইড্রোজেন অপসারণ হয়ে অন্য কেউ এসে যুক্ত হয়, মানে প্রতিস্থাপন বিক্রিয়াও হয়, আবার বেঞ্জিনের পাই বন্ধন ভেঙে দুইটা হাত তৈরি হয়, দুইটা হাতের নতুন কেউ এসে যুক্ত হয়, মানে সংযোজন বিক্রিয়াও হয়। তার মানে বেঞ্জিন সংযোজন ও প্রতিস্থাপন দুইটা বিক্রিয়া এখানে দেয়। তার মানে আমাদের সঠিক উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ ঘ নম্বরটা। এর পরেরটাতে যাই আমরা। নিচের উদ্দীপকটি অনুধাবন করে 219 এবং 220 নম্বর প্রশ্নের উত্তর দাও। আগে অনুধাবন করার চেষ্টা করি, আমাদের উদ্দীপকটা কই? আচ্ছা, উদ্দীপকটা নিচে নাই, পাশে আছে, দেখো। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2016-তে, আবার বরিশাল বোর্ড 2016-তে আসছে। এখানে দেখো যে কার্বন, এখানে একটা কার্বন, এটা কার্বন, কার্বনের মধ্যে বন্ধন আছে কয়টা? এই যে একটা বন্ধন, এটা হচ্ছে তোমার সরাসরি সিগমা বন্ধন, আর পাশাপাশি আছে এগুলো হচ্ছে পাই বন্ধন। তার মানে আর এখানে তোমার হাইড্রোজেনের সাথে একটা সিগমা, এই পারে হাইড্রোজেনের সাথে সিগমা, অর্থাৎ যৌগটা হচ্ছে এরকম, সহজ করে লিখি মানে ইথাইন। যৌগটা মানে হচ্ছে ইথাইন। এখন যৌগটা আমরা চিনতে পারলাম ইথাইন। এখন আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। 219 নম্বর, উদ্দীপকের অরবিটাল গঠনে যৌগটির বৈশিষ্ট্য হলো যৌগটিতে কার্বন পরমাণুর sp সংকরণ ঘটেছে। হ্যাঁ, কার্বন কার্বন ত্রিবন্ধন, তিনটা বন্ধন মানে হচ্ছে এখানে sp সংকরণ আছে। দ্বিবন্ধন থাকলে কি থাকে? sp2, আর একক বন্ধন থাকলে sp3। এটা আমরা খুব জানি, খুব সহজ একটা টপিকস। আচ্ছা, তারপর 2 নম্বরটা, যৌগটির পলিমার যৌগ হলো বেঞ্জিন। হ্যাঁ, আমরা এটাও জানি যে, কারণ জানি C2H2, এটা তিনটা মিলা যদি তুমি লোহার পাইপের মধ্যে দিয়ে তোমার 450 ডিগ্রি সেলসিয়াস পাঠায় দাও, তখন কি হবে? এখান থেকে C6H6 তৈরি হবে। এটা খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, তো এটা আমরা জানি। তাহলে যৌগটির পলিমার যৌগ হলো বেঞ্জিন। আর 3 নম্বর হচ্ছে এটি ইলেকট্রন আকর্ষিত বিক্রিয়া দেয়। হ্যাঁ, এটা ইলেকট্রন আকর্ষিত বিক্রিয়া দেয়। কেন ইলেকট্রন আকর্ষিত দিবে না? কারণ দেখো এটার মধ্যে তো ত্রিবন্ধন আছে। ত্রিবন্ধন মানে হচ্ছে এখানে ইলেকট্রনের ঘাঁটি, তিনটা বন্ধন আছে মানে কি? তিনটা বন্ধন আছে মানে এই জায়গাতে ইলেকট্রনগুলো জমে আছে। তাহলে কেউ যদি এখানে যুক্ত হতে আসে, এই ইলেকট্রনকে আকর্ষণ করেই কোনো ইলেকট্রোফাইল যুক্ত হতে আসবে এখানে। যেহেতু এখানে ইলেকট্রনগুলো জমে আছে, অতএব ইলেকট্রনের ঘাঁটি এখানে, অতএব কোনো ইলেকট্রোফাইল অর্থাৎ যারা ইলেকট্রনকে ফিল করে তারা এখানে এসে যুক্ত হতে আসবে। তার মানে এটা ইলেকট্রন আকর্ষিত বিক্রিয়া দিবে। তার মানে তিনটাই সঠিক, আমাদের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা। তারপরে 220 নাম্বার, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2% মার্কারিক সালফেট এবং 20% সালফারিক অ্যাসিড মিশ্রণের উপস্থিতিতে যৌগটি তৈরি করে। আমরা কি জানি? ত্রিবন্ধন। ত্রিবন্ধনের সাথে এই অংশটা যদি দেওয়া থাকে, তার মানে বুঝবো যে পানি যুক্ত করে এরা কি তৈরি করবে? অ্যালডিহাইড তৈরি করবে। ত্রিবন্ধনের সাথে পানি যুক্ত হলে অ্যালডিহাইড। এখানে প্রভাবক হিসেবে আমরা এটা ব্যবহার করব 2% মার্কারিক সালফেট এবং 20% সালফারিক অ্যাসিড। খুবই কমন এবং বারবারই আসতেছে, দেখতে পাচ্ছ। অতএব সো এটা আমাদের মনে রাখতে হবে, এখানে অ্যালডিহাইড তৈরি হবে, অর্থাৎ ইথানল তৈরি হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। এরপরের প্রশ্নে আমরা যাই। অ্যালকাইন। অ্যালকাইন এক্স আয়রনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আয়রনের নল, লোহার নল, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে তাপমাত্রা একটু কম দেওয়া আছে, সমস্যা নাই। এ যৌগ তৈরি হচ্ছে। এ যৌগকে আবার তোমার এখানে অ্যালকাইলেশন করা হয়েছে, অ্যালকাইলমূলক যুক্ত করে বি যৌগ তৈরি করা হয়েছে। তাহলে এই উদ্দীপকটাতে কি বলছে? এখানে আবার C=2, তার মানে কার্বন সংখ্যা 2। তার মানে এখানে C2H2, অ্যালকাইন C2H2 মানে ইথাইন পানি যুক্ত করা হয়েছে। তার মানে এটা হচ্ছে বেনজিন, যেটা আমরা বিক্রিয়াটা দেখালাম, C6H6 বেনজিন। আর বেনজিনের সাথে তোমার টোলুইন CH3 যুক্ত করা হয়েছে, তাহলে এটা কি হবে? টোলুইন হয়ে যাবে, CH3 টোলুইন। ঠিক আছে, তাহলে এ যৌগ হচ্ছে বেনজিন, বি যৌগ হচ্ছে টোলুইন। এখন 221 নম্বর, উদ্দীপকের বিক্রিয়ায় এক যৌগটির বৈশিষ্ট্য চাইছে। মানে এক যৌগটি কোনটা? এক যৌগটা হচ্ছে তোমার এই যে তোমার অ্যালকাইন। এখন অ্যালকাইন মৃদু অম্লধর্মী, এটা আমরা জানি, অ্যালকাইন মৃদু অম্লধর্মী। আর কারণ অ্যালকাইনের ক্ষেত্রে কি ঘটে, এর আগেও ব্যাখ্যা করেছিলাম। অ্যালকাইনের অধিকাংশ ইলেকট্রনগুলো দুইটা কার্বনের মাঝখানে থাকে, এই জন্য তোমার এই বন্ধনগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে H+ এখান থেকে সহজে চলে যায়। অর্থাৎ অম্লের যেমন কাজ হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করা, ঠিক সেম ভাবে অ্যালকাইনের ক্ষেত্রে সমস্ত ইলেকট্রন দুইটা কার্বনের মাঝখানে থাকার কারণে বাইরের ইলেকট্রনগুলো দুর্বল হয়ে যায়, বন্ধনগুলো দুর্বল হয়ে যায় এবং হাইড্রোজেন আয়ন সহজেই এখান থেকে বের হয়ে যায়। এই জন্য অ্যালকাইন হচ্ছে মৃদু অম্লধর্মী। তারপরে হচ্ছে 2 নম্বর, যে অনুষ্ঠিত প্রত্যেকটা কার্বন পরমাণু sp সংকটিত। হ্যাঁ,
অ্যালকাইনের মধ্যে যেহেতু ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে sp সংকরিত হয় এবং এরা যুত বিক্রিয়া দিবে। যুত বিক্রিয়া মানে যুক্ত হওয়ার বিক্রিয়া, অর্থাৎ এরা তো যুক্ত হবেই। এখানে ত্রিবন্ধন আছে না, বন্ধন ভেঙে তোমার নতুন কোনো যৌগ এসে যুক্ত হয়, তার মানে এরা এখানে তিনটা অপশনই সঠিক। তাহলে 1 2 3 সঠিক, ঘ নম্বরের উত্তর হবে। 222 নম্বর, উদ্দীপক মতে এ যৌগটি, এ যৌগ মানে হচ্ছে তোমার এখানে বেনজিন, এ যৌগটি অ্যারোমেটিক যৌগ, অবশ্যই অ্যারোমেটিক যৌগ। বেনজিন অ্যারোমেটিক না হলে কে অ্যারোমেটিক হবে? বি যৌগটি অ্যারোমেটিক যৌগ নয়, বি যৌগটি অ্যারোমেটিক যৌগ নয়, না এটা মিথ্যা কথা। বি যৌগটিও তো অ্যারোমেটিক যৌগ, তার মানে এটা ভুল, বি যৌগটা অ্যারোমেটিক যৌগ। বি অপেক্ষা এ যৌগ কম সক্রিয়, বি অপেক্ষা এ যৌগ কম সক্রিয়, এটা আমরা মানে নিলাম। কেন মানলাম? কারণ এই যে অ্যালকাইল মূলক CH3 যেটা আছে এটা কি করে বেনজিনকে ইলেকট্রন দেয়, আর বেনজিনকে ইলেকট্রন দেওয়ার কারণে বেনজিন নর্মাল অবস্থা থেকে বেশি সক্রিয় হয়ে যায়। এই জন্য বি যৌগ অপেক্ষা এ যৌগ কম সক্রিয়, এই কথাটা সঠিক। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3 নম্বর। ঠিক আছে, পরবর্তীতে আমরা যাই। এখন দেখো, নিচের উদ্দীপক অনুধাবন করে 223 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। আবার আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। এখানে তোমার দ্বিবন্ধন আছে, ব্রোমিন যুক্ত হয়েছে, তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড আর উৎপাদ। এখন এখানে আমাদের যে মার্কনিকভের নিয়মটা মনে আছে, আমরা জানি যে এখানে উৎপাদ হিসেবে কি ঘটবে। এখানে উৎপাদ হিসেবে উৎপাদটাকে লিখে নেই। এই যে দ্বিবন্ধন ভাঙবে, দ্বিবন্ধন ভেঙে এখানে একটাতে তোমার হাইড্রোজেন যুক্ত হবে, একটাতে ব্রোমিন যুক্ত হবে। এখন যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ তোমার এখানে CH3 আর হবে CH, তারপরে তোমার Br2। ঠিক আছে, এই যৌগটা তৈরি হবে। তাহলে এখন এই উদ্দীপকের বিক্রিয়াটি কোন শ্রেণীভুক্ত? একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক সংযোজন আর কি। যাই হোক, তার মানে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ইলেকট্রোফিলিক সংযোজন যে বলছে, এখানে তো ইলেকট্রন বেশি আছে। দ্বিবন্ধন মানে হচ্ছে স্বাভাবিকের থেকে ইলেকট্রন বেশি আছে। তাহলে কেউ যদি তার সাথে এসে যুক্ত হতে চায়, তার মানে ওই যে ইলেকট্রন বেশি আছে, ওই বেশি ইলেকট্রনের লোভেই কেউ এসে এখানে যুক্ত হয়েছে। তার মানে ইলেকট্রনকে ফিল করে, বেশি ইলেকট্রনকে ফিল করে সে যুক্ত হয়েছে। অতএব এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। যেহেতু যুক্ত হয়েছে, এখানে সংযোজন, কেউ তো প্রতিস্থাপন হয় নাই, কাউকে তো সরাই দিয়ে কেউ বসে নাই। পাইবন্ধন ছিল, ভেঙে দুইটা হাত তৈরি করছে, দুইটা হাতে দুইজন যায় যুক্ত হয়েছে, অতএব এটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সংযোজন। আচ্ছা, তারপর 2 নম্বর 224 নাম্বার যেটা বলছে, বিক্রিয়াটির বৈশিষ্ট্য হলো যে মার্কনিকভের নিয়ম অনুসরণ করে। হ্যাঁ, মার্কনিকভের নিয়ম অনুসরণ করে, কারণ আমরা মার্কনিকভের নিয়মে কি পড়েছিলাম? তেলের মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যায় যুক্ত হবে। হয়েছে তো তাই, এখানে হাইড্রোজেন দুইটা আছে, অতএব এখানে যায় বেশি হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এখানে হাইড্রোজেন কম আছে বলে এখানে তোমার ব্রোমিন যায় যুক্ত হয়েছে। তো এখানে দেখো মার্কনিকভের নিয়ম হচ্ছে অনুসরণ করে, এটা ঠিক আছে। 2 নম্বরটা অপশন হচ্ছে অসম্পৃক্ততা শনাক্তকরণে ব্যবহৃত হয় না। অসম্পৃক্ততা শনাক্তকরণে এটা ব্যবহার হয় না। অসম্পৃক্ততা শনাক্তকরণে শুধু ব্রোমিন দ্রবণ ব্যবহার করা হয়, হাইড্রোজেন ব্রোমাইড না। তার মানে এটা বাদ। আর এই বিক্রিয়া দ্বারা দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়, এটাও হবে না। তার মানে এখানে অপশন হচ্ছে একটাই, মার্কনিকভের নিয়ম অনুসরণ করে, অর্থাৎ তোমার ক নম্বর অপশনটা। ঠিক আছে, নিচের উদ্দীপক অনুসরণ করে 227 এবং 228 নং প্রশ্নের উত্তর দাও। এখন উদ্দীপক অনুসারে তোমরা কি দেখতে পাচ্ছ যে এইখানে একটা জৈব অ্যাসিড আছে, এখানে একটা অ্যালকোহল আছে। জৈব অ্যাসিড এবং অ্যালকোহল একত্রে যুক্ত হয়ে তোমার অ্যাস্টার তৈরি করে। অ্যাস্টার ফরমেশন বিক্রিয়া 9-10-এ আছে, ইন্টার ফার্স্ট পার্টে আছে, ইন্টার সেকেন্ড পার্টে আছে। কাজে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, মনে রাখতে হবে। এটা একটা উভমুখী বিক্রিয়াও বটে, যে একটা জৈব অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করে, এবং অ্যাস্টার এবং পানি তৈরি করে, আবার পানি আর অ্যাস্টারের আর্দ্র বিশ্লেষণের কারণে তোমার জৈব অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয়। এটা একটা উভমুখী বিক্রিয়া। তো এখানে দেখো আমি এটাকে লাল চিহ্ন দিয়ে রাখছি, সঠিক উত্তরটা বইতে খ দেওয়া আছে, বাট এখানে ভুল দেওয়া আছে। এখানে তোমার আরেকটা অক্সিজেন বসবে। হ্যাঁ, কারণ অ্যাস্টারের সংকেত কি? CrCOOR। তো এখানে একটা অক্সিজেন দেওয়া আছে, তার মানে এখানে দুইটা অক্সিজেন হবে। সঠিক উত্তর হবে এটা। মানে কিভাবে হবে দেখো, এই হাইড্রোজেন অ্যাসিডের এই হাইড্রোজেন আর অ্যালকোহলের OH, এই দুইটা একত্রে যুক্ত হয়ে পানি আকারে বেরোয় যাবে। আর এই অংশটা, মানে এই অংশটার সাথে, অর্থাৎ এই অক্সিজেনের এই হাতটার সাথে এই অ্যালকোহলের এই অংশটুকু যুক্ত হয়ে অ্যাস্টার তৈরি করে ফেলবে। ঠিক আছে, তার মানে এখানে একটু ভুল আছে।
228 নাম্বারটা, উদ্দীপকের এ যৌগটি হলো, উদ্দীপকের যে এ যৌগটা আছে, এখন এ যৌগটা কি? এ যৌগটা হচ্ছে অ্যাস্টার, এসিডও হবে না, এটা হবে তোমার অ্যাস্টার। তার মানে সঠিক উত্তর হবে এখানে 2 নাম্বার। নিচের উদ্দীপক অনুসারে 229 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। এ ব্রোমিন, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি তৈরি হয়েছে? অ্যামিন তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আবার এ কে, এই যে এ কে আবার তোমার এখানে ফসফরাস পেন্টা অক্সাইড, আমরা জানি যে ফসফরাস পেন্টা অক্সাইড হচ্ছে একটা নিরোধক। নিরোধকের কাজ হচ্ছে যে পানি বের করে নিয়ে আসা, যে কোনো যৌগ থেকে পানি বের করে নিয়ে আসা। তার মানে এ যৌগ থেকে পানি বের করে নিয়ে এসে তোমার এখানে মিথাইল সায়ানাইড বা নাইট্রাইল, মিথাইল নাইট্রাইল যৌগ তৈরি করেছে। তাহলে এখন আমরা দেখব যে এ যৌগটা আসলে কি, এ যৌগটার সংকেত কোনটি। এখানে একটু মনে রাখতে হবে যে যেহেতু এই যে ব্রোমিন এবং তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়েছে, এই ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে তোমার এই যে বিক্রিয়াটা আছে সেটাকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়াতে তোমার অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করা হয় এবং এই বিক্রিয়াতে একটা কার্বন সংখ্যা কমে যায়। মানে ডিকার্বক্সিলেশন এবং হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে একটা করে কার্বন সংখ্যা কমে যায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে তোমার অ্যালকেন তৈরি হয়, আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে অ্যামিন তৈরি হয়, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। এটা আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। তার মানে এটা হচ্ছে তোমার অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অর্থাৎ আমরা এই যে ক নাম্বার যৌগ আছে, এই ক নাম্বার যৌগটা হচ্ছে তোমার এই কি বলে এ যৌগ, এবং এ যৌগ থেকে তোমার মিথাইল সায়ানাইড তৈরি করা হয়েছে। এ যৌগ থেকে যে মিথাইল সায়ানাইড যৌগ তৈরির বিক্রিয়াটি হলো কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। কেন অপসারণ বিক্রিয়া? তুমি চিন্তা করে দেখো যে এ যৌগটা যদি এরকম হয়, এই যে এটা যদি এ যৌগ হয়, এর স্ট্রাকচারটা কেমন হবে? অক্সিজেন, তারপরে NH2, অ্যাসিডামাইড যেটাকে বলছি। তো এইখান থেকে তুমি পানি অপসারণ করেছে, PO5, ফসফরাস পেন্টাঅক্সাইড কি করে? ফসফরাস পেন্টাঅক্সাইড হচ্ছে একটা নিরোধক, P2O5, এটা হচ্ছে নিরোধক। এই হচ্ছে পানি বের করে নিয়ে যাবে। এখন পানিটা বের করবে কিভাবে একটু খেয়াল করে দেখো। পানি বের করার জন্য এই অক্সিজেনটাকে সে গ্রহণ করবে, অক্সিজেনটাকে নিবে, আর এই অক্সিজেনের সাথে এই 2টা হাইড্রোজেনকে নিবে। এই অক্সিজেন আর 2টা হাইড্রোজেন মিলে এখানে তোমার পানি তৈরি করে ফেলবে, H2O, আর অপসারণ করে দিল, পানিটাকে অপসারণ করে দিল। এখন তোমার এখানে তোমার সায়ানাইড তৈরি হয়ে যাবে, অর্থাৎ কার্বন এই 2টা হাত দিয়ে নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, অর্থাৎ CH3C। এই যে তোমার এই যে 2টা হাত আগে থেকে তো আগে একটা ছিল, তারপরে যে অক্সিজেনের 2টা এই ব্যবহার করে তোমার এই নাইট্রোজেনের সাথে এরকম ট্রিপল বন্ধন, অর্থাৎ নাইট্রাইল বা সায়ানাইড যৌগ তৈরি করবে। তার মানে এখান থেকে কি পানিটাকে সরাই নিছে না, অপসারণ করে নিছে না, অতএব এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। তার মানে এখান থেকে তোমাকে ওই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া যেটাতে অ্যামিন তৈরি করা হয় ওইটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরটাতে আমরা যাই। নিচের উদ্দীপকের আলোকে 231 এবং 32 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কি দেখতে পাচ্ছ? এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তৈরি হয়েছে, ডিকার্বক্সিলেশন হয়েছে, আর ডিকার্বক্সিলেশন হওয়ার কারণে এখানে তোমার অ্যালকেন তৈরি হয়েছে। কারণ এই ডিকার্বক্সিলেশনের কারণে এই যে এই অংশটুক আলাদা হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা যায় আর এর সাথে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ বি যৌগটা হবে একটা অ্যালকেন। ওকে, আর তাহলে এখন কি বলছে বি যৌগটা কি হবে? বি যৌগটা হবে তোমার অ্যালকেন। এই যে অ্যালকেন, সঠিক উত্তর হবে অ্যালকেন। আচ্ছা, বি যৌগের জন্য কোনটি সঠিক? অ্যালকেনের জন্য কোনটি সঠিক? ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে না, অ্যালকেন কি কখনো ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? এটা সঠিক হবে না, এটা বাদ। তারপর হচ্ছে যে সংযোজন বিক্রিয়া দেয় না, অ্যালকেনের মধ্যে তো কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, অতএব সে সংযোজন বিক্রিয়া দিতে পারবে না। কারণ সংযোজন বিক্রিয়া দিতে হলে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে হবে, ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে নতুন কেউ মানে 2টা হাত তৈরি হবে, ওই হাতে কাউকে যুক্ত করবে, মানে অর্থাৎ সংযোজন করবে। কিন্তু অ্যালকেনের সেই সৌভাগ্যটা নাই, কারণ অ্যালকেনের কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই। তার মানে এরা সংযোজন বিক্রিয়াও দিবে না। আচ্ছা, পলিমার গঠন বিক্রিয়া দেয়, পলিমার গঠন বিক্রিয়াটাও এরা অ্যালকেন দিবে না, কারণ পলিমার হতে হলে 2 পাশে 2টা ফাঁকা হাত থাকতে হবে, আর ফাঁকা হাত তৈরি হওয়ার মূল শর্ত হচ্ছে তোমাকে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, নাহলে তো ফাঁকা হাত বন্ধন ভাঙবে কি আর ফাঁকা হাত তৈরি হবে কি। তার মানে এরা পলিমার গঠনও দিবে না। তাহলে মানে কি হচ্ছে? এরা হচ্ছে অ্যালকেন কম সক্রিয়, কারণ আমরা জানি যে অ্যালকেনকে আমরা প্যারাফিন বলি, অর্থাৎ এরা সক্রিয়তা কম।
তার মানে অ্যালকেনের ক্ষেত্রে ওই কথাটাই একমাত্র সঠিক, যারা কম সক্রিয়, বাকি তিনটা সঠিক নয়। আচ্ছা দেখো, নিচের উদ্দীপকের আলোকে 233 এবং 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কি আছে? অ্যাসিড অ্যামাইড অর্থাৎ RCO এবং তোমার NH2। এখন এইটার সাথে দুইটা বিক্রিয়া করা হয়েছে। একটার ক্ষেত্রে কি করা হয়েছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করা হয়েছে, আর আরেকটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং তার সাথে ব্রোমিন Br2। তো এখন দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা হচ্ছে একটা শক্তিশালী বিজারক। এ কি করবে? এটাকে বিজারিত করে তোমার 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে, অর্থাৎ তোমার RCH2 NH2, এটা 1 ডিগ্রি অ্যামিন। আর এই যে বিক্রিয়াটা আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারে। একটু আগে বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ব্রোমিন, এই দুটো দেওয়া হয় কখন? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার ক্ষেত্রে। এটা তো 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এই বিক্রিয়াতে একটা কার্বন কমে যাবে, অর্থাৎ এই কার্বনটা থাকবে না, অর্থাৎ এখানে শুধুমাত্র RNH2 তৈরি করবে। দেখো ডিফারেন্সটা কোথায়? একটাতে বিজারিত করে তোমার এই যে অক্সিজেনটাকে সরাই দিয়ে তোমার কার্বনের সাথে দুটো হাইড্রোজেন এবং অ্যামিন তৈরি করেছে, আর আরেকটাতেও অ্যামিন তৈরি হয়েছে, বাট ওইখানে একটা কার্বন সংখ্যা অর্থাৎ CO, এখানে এই যে সিটা ছিল এই সিটা চলে গেছে, চলে যাওয়ার কারণে তোমার এখানে একটা কার্বন কমে গেছে। এই জন্য এটাকে আমরা হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলছি। তো দুইটাই কিন্তু 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে। এখন আমাদের অপশনগুলো দেখি। 233 বলছে যে এ যৌগটি এবং বি যৌগটি হলো সমগোত্রক। হ্যাঁ, এরা তো তোমার ধরো যে একই গোত্রের, সমগোত্র, দুইটাই তো অ্যামিন। এটা অ্যামিন এবং এটা তোমার ক্ষারক, আর অ্যামিন তো আমরা জানি যে অ্যামিন একটা ক্ষার, অতএব এখানে সমগোত্রক, অ্যামিন এবং ক্ষারক, এই তিনটা অপশনই সঠিক। তারপরে এই বিক্রিয়াটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, অ্যামিন তৈরির বিক্রিয়াটা। 234 নম্বর, বি যৌগটি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? আমরা জানি যে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, বি যৌগটা 1 ডিগ্রি অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন। তাহলে বি যৌগটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড দিলে তোমার অ্যালকোহল তৈরি হবে, তার মানে এটা হচ্ছে তোমার অ্যালকোহল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য সূচক যে বিক্রিয়াটা আছে, ওই বিক্রিয়াটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তোমরা একটু কষ্ট করে বিক্রিয়াটা পড়বা। আর এই পার্থক্য সূচক বিক্রিয়াতে এই নাইট্রাস অ্যাসিডটা ব্যবহার করা হয়। 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে, মনে রাখতে হবে। আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে 235 এবং 36 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো অ্যালকোহল, তারপরে তোমার HCl, আর এটা তোমার উৎপন্ন হয়ে গেছে অ্যাস্টার। তো এখন আমরা জানি যে অ্যালকোহলের সাথে কাকে যুক্ত করলে অ্যাস্টার তৈরি হয়। এর আগে যে এমসিকিউটা ছিল সেখানে ছিল অ্যালকোহল এবং জৈব অ্যাসিড, অ্যালকোহল এবং জৈব অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করে এবং তার সাথে তৈরি করে হচ্ছে তোমার পানি, H2O। পানিটা লেখেনি তো। এই যে তার মানে এ হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এ কোন জৈব অ্যাসিড? তুমি চিন্তা করে দেখো যে এই অ্যালকোহলের এখানে 2টা কার্বন আছে, আর এখানে তোমার কয়টা কার্বন আছে? এই 2টা কার্বন, আর এই পারে 2টা কার্বন। তার মানে অ্যালকোহলের সাথে যে অ্যাসিডটা যুক্ত হবে সেই অ্যাসিডের সাথে 2টা কার্বন থাকবে। তো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড কোনটা? এই যে প্রথমটাই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কারণ অ্যালকোহলের 2টা কার্বনের এবং অ্যাসিডের 2টা কার্বন মিলে তো অ্যাস্টারটা তৈরি হয়েছে। অর্থাৎ অ্যাস্টারের যে 4টা কার্বন আছে তার মধ্যে 2টা কার্বন থাকবে অ্যালকোহলের, 2টা কার্বন থাকবে অ্যাসিডের। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। 236 নম্বর, উদ্দীপকের যৌগটির নাম কি? এই যে যৌগটা আছে অ্যাস্টারের নামকরণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে অ্যাসিডের নামটা আমরা মূলত হচ্ছে তোমার, যেহেতু এটা 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডকে আমরা ইথানোয়িক অ্যাসিড বলি। তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে এই ইথানয়েড মূলক যুক্ত আছে, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে মিথাইল মিথানয়েড, ইথাইল মিথানয়েড না, এটা হচ্ছে ইথাইল, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট ইথাইল মূলক তার সাথে এই ইথানোয়িক অ্যাসিডের সাথে যুক্ত আছে, অতএব ইথাইল ইথানয়েড। আমরা অ্যাস্টারের নামকরণ যখন পড়েছি তখন বিস্তারিত পড়েছি বা পড়বো ইনশাল্লাহ ফিউচারে। তো এখন আমরা পরেরটাতে যাই। নিচের উদ্দীপকের আলোকে 237 এবং 38 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এটা একটা, তাহলে উদ্দীপকটাকে বুঝি। এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারকের সাথে বি দেওয়ার পরে 3 ডিগ্রি অ্যালকোহল
এ দেওয়ার পরে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, অর্থাৎ এক্স হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, ওয়াই হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। মজার বিষয় হচ্ছে যে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরির ক্ষেত্রে আমরা পড়েছিলাম বা আমাদের পড়তে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমরা যারা পড়নি তারা পড়ে নিবা, যে মিথানেল অর্থাৎ তোমার HCHO, এই মিথানেল থেকে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড, সেটা ইথানেল হতে পারে, প্রোপানেল হতে পারে, যে কোনো অ্যালডিহাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। আর তোমার কিটোন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি মিথানেল দাও তাহলে 1 ডিগ্রি, ইথানেল বা মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি, আর কিটোন যদি ইউজ করো তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এখন দেখো, তাহলে এ যৌগটি টলেন বিকারকের সাথে, আবার এখানে বলেও দিছে যে এ যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কিন্তু বি যৌগটি করে না, এটা বলে দিয়েছে। এখন আমরা জানি যে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার অ্যালডিহাইড, আর কিন্তু বি যৌগটি বিক্রিয়া করে না, তার মানে টলেন বিকারকের সাথে কিটোন বিক্রিয়া করে না, এটা আমরা জানি। তো এখন বলছে তাহলে 237 নম্বর কি বলছে, অ্যালকাইল গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণকারী যৌগ দুটির মধ্যে এ যৌগটি হচ্ছে তোমার ইথানল ছাড়া অন্য অ্যালডিহাইড, হ্যাঁ, কারণ এ যৌগটি হচ্ছে তোমার যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছে, তার মানে এই যৌগটি হচ্ছে মিথানেল ছাড়া অন্য একটা অ্যালডিহাইড। বি যৌগটি অ্যালডোল বিক্রিয়া দেয়, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আছে। বি যৌগটি তোমার কিটোন তোমার অ্যালডোল বিক্রিয়া দিবে, কারণ অ্যালডোল বিক্রিয়া দিতে গেলে আলফা হাইড্রোজেন থাকতে হবে, কিটোনে আলফা হাইড্রোজেন আছে। এ এবং বি উভয়ই কার্বনিল যৌগ, হ্যাঁ, এ এবং বি উভয়ই কার্বনিল যৌগ, কারণ কিটোনও কার্বনিল যৌগ, অ্যালডিহাইডও কার্বনিল যৌগ। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই 3টা। 238 নম্বর, উদ্দীপকের এক্স এবং ওয়াই যৌগের শনাক্তকরণে ব্যবহৃত বিকারক হলো এক্স এবং ওয়াই, অর্থাৎ তোমার এক্স মানে 3 ডিগ্রি অ্যালকোহল এবং ওয়াই হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। শনাক্তকরণের জন্য ব্যবহৃত বিকারক হলো লুকাস বিকারক। আমরা জানি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য তৈরি করা হচ্ছে লুকাস বিকারক। তার মানে এখানে লুকাস বিকারক কোনটা, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl। দেখো এখানে কিন্তু জিঙ্ক ক্লোরাইড লঘু HCl আছে না, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl কে লুকাস বিকারক বলা হয়। এটা বারবার পড়ে পড়ে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কিছু জিনিস তো মুখস্থ অবশ্যই রাখতে হবে, কিছু জিনিস ব্যাখ্যার সাহায্যে আলোচনা করতে হবে। দেখো নিচের উদ্দীপকটি 239 এবং 40 নং প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার অ্যালকোহল দেওয়া আছে, অ্যালকোহলকে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উত্তপ্ত করলে তোমার যৌগ এবং পানি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা নিরোধক। এখন এ যৌগটি হলো কোনটি, এ যৌগটি কোনটি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে কিসের কাজ করবে, নিরোধকের কাজ করবে, অর্থাৎ পানি শোষণ করে নেবে। দেখো অলরেডি পানি শোষণ করে নিয়েছে। এখন যদি পানি শোষণ করে নেয় তাহলে এইখান থেকে দেখো অ্যালকোহল থেকে পানি বের করতে হলে কি লাগবে, OH কে লাগবে। তাহলে এই কার্বন থেকে OH কে নিবে আর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিবে। তাহলে এই OH আর হাইড্রোজেন চলে গেল পানি আকারে, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল আর এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, দুইটা ফাঁকা হাত মিলে একটা দ্বিবন্ধন তৈরি করবে। তার মানে এখানে কি যুক্ত তৈরি করবে, অ্যালকিন তৈরি করবে। তাহলে অ্যালকোহল, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, সঠিক উত্তর হবে অ্যালকিন। অর্থাৎ এখানে যে যৌগটা আছে আমি যৌগটা লিখছি আর CH ডাবল বন্ড তোমার CH2, অ্যালকিন এই যৌগটা। আচ্ছা, তোমার এই যৌগটির বৈশিষ্ট্য হলো কি, এই অ্যালকিনের বৈশিষ্ট্য কি, ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। হ্যাঁ, অ্যালকিন আমরা জানি ব্রোমিন দ্রবণের লাল রঙকে দ্রবীভূত করে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, যেহেতু এখানে ইলেকট্রন বেশি আছে অতএব ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, কারণ তার কাছে কেউ যদি যুক্ত হতে আসে, দ্বিবন্ধনের কাছে ইলেকট্রন বেশি থাকে, তো যুক্ত হতে আসলে কি ওই ইলেকট্রনের লোভে আসবে, তার মানে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আর হাইড্রোজেন সহ বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করে। হ্যাঁ, আমরা জানি যে এই দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তারা অ্যালকেন তৈরি হয়ে যাবে। এটা কমন একটা মানে খুব ইজি একটা মানে কি বলবো MCQ বারবার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই 3টাই। বেশি বিস্তারিত ডিটেলস আলোচনা করতে গেলে আবার মানে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে গেলে বোর লাগবে, অনলাইনে ক্লাস দেখতে গেলে চোখ ব্যথা হয়ে যায়। নিচের উদ্দীপকের আলোকে 241 এবং 242 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের বি যৌগ কোনটি,
উদ্দীপকের বি যৌগ। তা এখানে কি ঘটছে, হাইড্রোজেনকে যুক্ত করা হয়েছে। তো হাইড্রোজেন যখন যুক্ত হবে, দেখো কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন আছে, এই কার্বন এবং সিও, অর্থাৎ এখানে তোমার কিটোন, এই কিটোনের সাথে হাইড্রোজেন যদি যুক্ত করো তাহলে কি হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। অর্থাৎ অ্যালডিহাইড, হাইড্রোজেন যুক্ত করা মানে কি, বিজারিত করা। কিটোনকে বিজারিত করলে অ্যালকোহল হয়, ঠিক আছে। এখানে আর অ্যালকোহল হয়ে গেল। তার মানে আমরা জানি যে কিটোনকে জারিত করলে জৈব অ্যাসিড, কিটোন বা অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড, আর বিজারিত করলে সেটা উল্টা দিকে অ্যালকোহল হয়ে যাবে। তার মানে এখানে অ্যালকোহল হবে। তাহলে বি যৌগটা হচ্ছে কি, অ্যালকোহল। আচ্ছা, বি যৌগ নিচের কোনটি কোন বিক্রিয়া প্রদর্শন করে? ক্যানিজারো বিক্রিয়া করে? অ্যালকোহল ক্যানিজারো করে না। ক্লিভেনসন না। অ্যালডোল এটাও না, এগুলো সব অ্যালডিহাইড করে। তো সো এটা হচ্ছে হ্যালুফর্ম বিক্রিয়া করে। অ্যালকোহল কি করবে, হ্যালুফর্ম বিক্রিয়া দিবে। আচ্ছা, উদ্দীপকের 243 এবং 44 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এটা দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর 3 ডিগ্রি, কারণ ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন আবার অপর 3টা কার্বনের সাথে যুক্ত আছে। সো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস ব্যবহার করা হয়েছে, বি যৌগ তৈরি হয়েছে এবং পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এখন তাহলে বি যৌগটা কোনটা হবে? দেখো বি যৌগটা কি হবে, এই পটাশিয়াম এবং ক্লোরিন আলাদা হয়ে পটাশিয়াম ক্লোরাইড হিসেবে চলে যাবে, আর এই ওইসটা তোমার ওই জায়গাটা দখল করবে। তার মানে এই জায়গাতে কি যৌগ তৈরি হবে, COH মানে অ্যালকোহল, তার সাথে তোমার 3টা R3, 3টা R মানে 3 ডিগ্রি অ্যালকোহল, তাই না? 3 ডিগ্রি অ্যালকোহল না? তাহলে এখন উদ্দীপকের বি যৌগটি হলো 3 ডিগ্রি অ্যালকোহল। এটা সঠিক, কারণ যে কার্বনে অ্যালকোহল মূলক যুক্ত আছে সেই কার্বন অপর 3 পাশে 3টা কার্বনের সাথে বা 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, অতএব এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। যে 3 ডিগ্রি অ্যালকোহল সে অবশ্যই 2 ডিগ্রি অ্যালকোহল হতে পারবে না। তো এখন দেখো, আর তারপর হচ্ছে কি, লুকাস বিকারক সহ তাৎক্ষণিক পদক্ষেপ দেয়। এখন আমরা জানি যে লুকাস বিকারকের সাহায্যে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করা যায়। 3 ডিগ্রি অ্যালকোহল তাৎক্ষণিক পদক্ষেপ দিবে, 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট সময় নেবে, আর 1 ডিগ্রি বিক্রিয়ায় দিতে যাবে না। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3। 240 নম্বরটা, উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের? আচ্ছা, এই যে বিক্রিয়াটা হয়েছে, এটা বিক্রিয়াটা কোন ধরনের? নিউক্লিওফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তুমি একটু লজিক দিয়ে চিন্তা করো তো, যে এই যে কার্বনের সাথে যে ক্লোরিনটা যুক্ত ছিল, এই কার্বনের ইলেকট্রনগুলোকে কি ক্লোরিন নিজের দিকে নিয়ে চলে গেছে না? কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। থিঙ্ক করো, বুঝতে হবে, কারণ এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে বোঝার বিষয়। এখানে ক্লোরিন যুক্ত আছে, এখানে তোমার 3টা অ্যালকাইল আছে, কার্বনের ইলেকট্রনগুলোকে ক্লোরিন তার নিজের দিকে নিয়ে চলে গেছে, অর্থাৎ ইলেকট্রনগুলো এই দিকে। তার মানে ক্লোরিন হয়ে যাবে নেগেটিভ, কার্বন হয়ে যাবে পজিটিভ কিছুটা। তো এরকম অবস্থায় কার্বন যেহেতু পজিটিভ চার্জ, অতএব তাহলে একে যুক্ত হয়ে কেউ মনে করো যে কি করছে, এর কাছে আসছে, এর কাছে এসে তোমার এই ক্লোরিনকে প্রতিস্থাপন করছে। তার মানে সহজে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে, যেহেতু কার্বন এখানে পজিটিভ মানে কি, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে নিউক্লিওফিলিক। অর্থাৎ এই যে কার্বনের সাথে এই যে ওএইচ মূলকটা এসে যে যুক্ত হয়েছে, ওএইচ মূলকটা প্রথমে কার্বনের পজিটিভকে ফিল করে আসার পরে এই ক্লোরিনকে সরাই দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আগে এই যে পজিটিভ চার্জকে ফিল করে আসছে, এসে একে সরাই দিয়ে পজিটিভ মানে নেগেটিভ চার্জকে সরাই দিয়ে সে এসে যুক্ত হয়েছে, অতএব এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, যে কোনটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কোনটা নিউক্লিওফিলিক সংযোজন, এটা মুখস্থ না করে লজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে কিন্তু আর এই মানে প্যারা লাগবে না আর কি। নিচের উদ্দীপকের আলোকে 245 এবং 246 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন এখানে উদ্দীপকটা কি আছে, তোমার সি, মানে এটা একটা অ্যালকোহল, জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl। তার মানে এটা লুকাস বিক্রিয়ক, এটা বিক্রিয়া ঘটে না, কোনো বিক্রিয়া ঘটেনি। তার মানে আমরা জানি যে 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়াতে কোনো বিক্রিয়া ঘটে না। এখন 245 নম্বর আমাকে কি বলছে, উদ্দীপকের বিক্রিয়াটির জন্য সমানক এ যৌগটির নাম কি? বিক্রিয়াটির জন্য সমানক এ যৌগটির নাম কি?
এটা দেখো তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তার মানে এবং এটার নাম হবে বিউটানল 1। যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, অতএব এটাকে আমরা বিউটানল 1ই তো বলবো রে ভাই, বিউটানল 1। কারণ এটা যদি 1 নাম্বার কার্বনে যদি এই অ্যালকোহল ওএইচ মূলকটা না থাকতো, এর ওএইচ মূলকটা যদি এখানে থাকতো, তাহলে তো এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত, আর 2 ডিগ্রি অ্যালকোহল তো বিক্রিয়া করে, তার মানে এটা হচ্ছে বিউটানল 1, 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তারপরে দেখো 246 নাম্বারটা, উদ্দীপকের বিক্রিয়া এ যৌগের সাথে অধিক পরিমাণে গাঢ় সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়। এখন ধরো যে এর সাথে কি বলছে, এই অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করছে। সালফ্রিক অ্যাসিড একটা নিরোধক, আর নিরোধক তোমার বিক্রিয়া করে কি তৈরি করবে, বিউটিন 1 তৈরি করবে। কারণ কি, নিরোধক কি করবে, এইখান থেকে এই যৌগটাকে গ্রহণ করবে, গ্রহণ করার ফলে তোমার মানে পানি, যে নিরোধকের কাজ কি, পানি বের করে নেওয়া, তার মানে 1 নম্বর কার্বন থেকে OH নিবে, আর তোমার এই যে 2 নম্বর কার্বন থেকে, এটা মুছে দেই, 2 নম্বর কার্বন থেকে CH2, 2 নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে, হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর তখন তারা কি হয়ে যাবে, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তার মানে এখানে তোমার তৈরি হয়ে যাবে বিউটিন 1। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ইথারও তো তৈরি হয়। হ্যাঁ, ইথারও তৈরি হয়, কিন্তু এখানে তো সেই ইথারের অপশন দেওয়া নাই, কারণ এখান থেকে যদি ইথার তৈরি হতো তাহলে 4 কার্বন বিশিষ্ট, তাহলে এরকম ইথার তৈরি হতো, CH3 এরকম ইথার তৈরি হতো। তারপর দেখো 247 নম্বরটা, নিচের উদ্দীপকের আলোকে এই প্রশ্নটার উত্তর দাও। এখানে কি বলা হয়েছে, একটা তোমার অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, এক পাশে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, আরেক পাশে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল। আমি এইটা পড়ানোর সময় বারবারই বলি যে তোমার অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যখন তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, তুমি যদি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে অ্যালকোহল পাবা, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে তুমি জল পাবা। এখন তুমি এই জায়গাতে খেয়াল করে দেখো যে এইখানে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে, তাহলে এখান থেকে জল বেরোবে, আর এখানে তোমার জলীয় যোগ করা হয়েছে, এখান থেকে অ্যালকোহল বেরোবে। অ্যালকোহল হিসেবে কিভাবে বের হবে, এখান থেকে আমরা পাবো CH3 CH2, দেখো আবার CH2, এই ব্রোমিনের বদলে যায় এখানে OH-টা যুক্ত হয়ে যাবে, অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, ব্রোমিনকে রিপ্লেস করে অ্যালকোহল তৈরি হবে। আবার এই জায়গাতে কি তৈরি হবে, জল তৈরি হবে। জলটা কিভাবে তৈরি হবে, এখান থেকে দেখো তো, এই ব্রোমিনটা এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাছ থেকে, মানে এই ব্রোমিন এই পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে তোমার পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে, এখানে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে। আর এই যে OH-টা থাকবে, এই OH-টা কি করবে, পাশের হাইড্রোজেন থেকে, পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে, নিয়ে যায় তোমার এখানে তৈরি করবে হচ্ছে পানি, H2O। ভালো করে বুঝো, ব্রোমিনটা গেল পটাশিয়ামের সাথে, OH-টা কি করলো, পাশের এই কার্বনের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেললো। তাহলে এখানে কি হচ্ছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হলো, যে হাতে ব্রোমিন ছিল সেই হাতটা ফাঁকা হয়ে গেল, আর এই কার্বনের একটা হাইড্রোজেন চলে গেছে বলে আরেকটা হাত ফাঁকা হলো, এই দুইটা ফাঁকা হাত মিলে একটা দ্বিবন্ধন তৈরি করে ফেললো, অর্থাৎ তোমার CH3 CH একটা হাইড্রোজেন তো চলে গেছে, তারপর তাহলে ওই হাতটা আর এখানে এই কার্বনে ব্রোমিন চলে গেছে, এই ব্রোমিনের হাতটা এই দুইটা হাত মিলে তোমার এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়ে গেল। তার মানে এটা মনে রাখবা যে অ্যালকোহলীয় দ্রবণ দিলে জল, জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল। ঠিক আছে, মনে রাখতে হবে, অ্যালকোহল দিলে জল, জল দিলে অ্যালকোহল। তাহলে এখন দেখো 247 নম্বরটা কি বলছে, উদ্দীপকের X যৌগটির সংকেত কোনটি। X যৌগটির সংকেত, এখন X যৌগটির সংকেত কি হবে, এখানে আমরা এই সংকেতটা হবে, এখানে একটু ভুল দেওয়া আছে, এখানে তোমার 3টা কার্বন, এই অপশনে দেওয়া আছে 4টা কার্বন, এখানে 4টা কার্বন হবে না, এখানে 3টা কার্বন হবে, এটা প্রিন্ট মিস্টেক হয়ে গেছে, তবে সঠিক উত্তর হবে এখানে অ্যালকিন। আচ্ছা 248 নম্বরটা, বিক্রিয়া 2 কোন ধরনের বিক্রিয়া, এই যে 2 নম্বর যে বিক্রিয়াটা আছে এটা কোন ধরনের বিক্রিয়া, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে পটাশিয়াম ছিল, ব্রোমিন ছিল, ব্রোমিনকে প্রতিস্থাপন করে তোমার OH-টা যুক্ত হয়েছে। এখন বলতে পারো যে এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ দেখো উদ্দীপকের আলোকে 249 এবং 50 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেখা যাচ্ছে CnH N-1 OH + জিঙ্ক পাতন করার পরে তোমার CnHN আর জিঙ্ক হাইড্রোক্সাইড পাওয়া গেছে, আর এখানে N এর মান হচ্ছে 6। তার মানে বিক্রিয়াটা হচ্ছে কি, দেখো বিক্রিয়াটা হচ্ছে এরকম,
C6H5, তারপরে তার সাথে OH আছে। এখন এখানে তোমার জিঙ্ক ব্যবহার করা হয়েছে, জিঙ্ক ব্যবহার করার কারণে জিঙ্ক কি করেছে, এই অক্সিজেনটাকে নিয়ে চলে গেছে, যে মাঝখান থেকে জিঙ্ক অক্সিজেনটাকে নিয়ে ভাগছে। তার মানে এখন আমার এখানে কি তৈরি হবে, জিঙ্ক অক্সাইড। তাহলে জিঙ্ক যদি অক্সিজেনকে নিয়ে চলে যায় তখন এই হাইড্রোজেনটা কি করবে, এটার সাথে যুক্ত হয়ে যাবে। হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেলে কি তৈরি করবে, C6H6। তারপরে এখানে বেনজিন তৈরি হবে, আমাদের খুবই পরিচিত বেনজিন। এখন দেখো 249 নম্বর প্রশ্নটা কি বলছে, এই যৌগটির জন্য নিচের কোনটি প্রযোজ্য? জলীয় দ্রবণ, এই যৌগ কোনটা, এটা। এই যৌগটা হচ্ছে তাহলে কি, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ফেনল। কারণ বেনজিনের মাথার উপর থেকে একটা হাইড্রোজেন চলে যায়, সেখানে ওএইচটা যুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে ফেনল। তাহলে ফেনলের জলীয় দ্রবণ ক্ষারধর্মী না, ফেনল হচ্ছে অম্লধর্মী, এটা মিথ্যা কথা, এটা মানে এটা ক্ষারধর্মী হবে না। ব্রোমিন পানির সহ অধক্ষেপ দেয়, হ্যাঁ ফেনলের সাথে তুমি যদি ব্রোমিন যুক্ত করো, এর আগে আরেকটা এমসিকিউতে আমরা পড়েছিলাম কি করবে, ফেনল হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ এখানে ওইস এই জায়গাতে এবং এই জায়গাতে এসে ব্রোমিন যুক্ত হয়ে যাবে এবং 2,4,6 টাই ব্রোমো ফেনল তৈরি করবে। তো এই যে ব্রোমিনটা তৈরি করলো এবং এটা অর্ধক্ষেপ, সাদা অর্ধক্ষেপ পড়বে আর কি, ঠিক আছে, অর্ধক্ষেপ পড়বে। তার মানে এটা হচ্ছে সঠিক। লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না, ব্রোমিন বিক্রিয়া করে না, এটা অ্যালকোহল করে। টিএনটি প্রস্তুতির মূল উপাদান না, টিএনটি হচ্ছে ট্রাইনাইট্রোটোলিন, টোলিন হচ্ছে মূল উপাদান। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। 250 নাম্বার, 50টা 250 হাফ সেঞ্চুরি হয়ে গেছে, হাত তোলা দরকার নাকি। দেখো 250 নাম্বারটা কি বলছে, উদ্দীপকের বি যৌগটি, উদ্দীপকের বি যৌগ কোথায় গেল, মানে বেনজিন। বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন দেয়, হ্যাঁ বেনজিনের সাথে তো ইলেকট্রন আকর্ষী হবে, কারণ বেনজিন তো একটা ঋণাত্মক বলয়। বেনজিনের মধ্যে যে পাই ইলেকট্রনগুলো থাকে, এই পাই ইলেকট্রনগুলো দেখে কোনো ইলেকট্রোফাইল, অর্থাৎ যে তোমার ইলেকট্রনকে ফিল করে, ইলেকট্রোফাইল এসে এখানে যুক্ত হতে চাবে। তার মানে বেনজিন হচ্ছে বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয়, হ্যাঁ ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বেনজিন দিবে, এটাও সঠিক। তারপরে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, বেনজিন কিভাবে অর্থপ্যারা নির্দেশক, বেনজিন তো বেনজিনই, মানে ওর সাথে কেউ যুক্ত হলে সে অর্থপ্যারা নির্দেশক হবে। বেনজিনের সাথে কোনো মূলক যুক্ত হলে সে নয় অর্থপ্যারা হবে, নয় ম্যাটা হবে। বেনজিন তো অর্থপ্যারা নির্দেশক না, তার মানে এখানে এই অপশনটা হবে না। আমাদের সঠিক উত্তর হবে তোমার ক নাম্বারটা, 1 এবং 2। উদ্দীপকের আলোকে 251 এবং 52 নম্বর প্রশ্নটা উত্তর দাও। আচ্ছা এখানে হচ্ছে তোমার C3H6, C3H6 মানে হচ্ছে এটা হচ্ছে অ্যালকিন, মানে ডাবল বন্ধন, ওজোনালাইসিস করা হয়েছে, ডি এবং ই যুক্ত হয়েছে, ডি প্লাস ই তৈরি হয়েছে, অর্থাৎ তোমার এরকম আর কি, CH2 CH ডাবল বন্ধন CH2 সরি CH3। আচ্ছা এখন এই যৌগের সাথে এটা হচ্ছে তোমার এই যৌগ C3H6, ওজন যুক্ত করার কারণে ডি এবং ই তৈরি হয়েছে, প্লাস ওজন যুক্ত করছে, তৈরি হয়েছে ডি প্লাস ই। এখন তুমি চিন্তা করে দেখো তো ডি আর ই কি হইতে পারে, ওজন যখন যুক্ত করবো তখন এই যে দ্বিবন্ধনের মধ্যে যুক্ত হবে ওজন, দ্বিবন্ধন একটা অক্সিজেন, ওজনের একটা অক্সিজেন যাবে হচ্ছে এই কার্বনের সাথে, এই পাশে আরেকটা অক্সিজেন যাবে এই পাশে কার্বনের সাথে, অর্থাৎ তোমার এখানে তোমার CH3 CHO তৈরি হবে, এখানে HCHO তৈরি হবে। তারপরে ডি আর ই এর মধ্যে একটা হবে মিথানল, একটা হবে ইথানল। তো এখন প্রশ্ন হচ্ছে যে 251 নম্বর, উদ্দীপকের বিক্রিয়াটির সাথে নিচের কোন বিক্রিয়া ঘটে, উদ্দীপকের বিক্রিয়াটির সাথে নিচের কোন বিক্রিয়া ঘটে, অ্যামোনিয়াম না এটা কি হলো, এটা তো হবে না। তারপরে HCl সহ না, এটা HCl না, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। এটা কারণ হচ্ছে তোমার এইখানে কার্বনকে যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকা মানে কি অতিরিক্ত ইলেকট্রন আছে, সো অতিরিক্ত ইলেকট্রন যেখানে থাকবে সেখানে যে কেউ যুক্ত হতে আসলে সেটা ইলেকট্রন আকর্ষী হবে। আর এখানে দেখা যাচ্ছে যে তোমার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিয়ে অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। যেহেতু এখানে বেনজিন আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা মানে কি এখানে অতিরিক্ত ইলেকট্রন আছে, অতিরিক্ত ইলেকট্রন থাকার কারণে ওইখানে যে যুক্ত হয়েছে কেউ, তার মানে ওটা হবে ইলেকট্রন আকর্ষী, আর ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এটা। 252 নম্বর, উদ্দীপকের ডি এবং ই আচ্ছা ভিন্ন কার্যকারী মূলক বিশিষ্ট,
এটা কি ভিন্ন কার্যকারীমূলক? না, দুইটাই তো অ্যালডিহাইড, তার মানে এটা ভিন্ন কার্যকারীমূলক না, এটা অভিন্ন, এটা ভুল আছে। কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়ায় সক্রিয়তা হয়, কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়া, হ্যাঁ আমরা জানি যে অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইডগুলোর ক্ষেত্রে কি হয়, কেন্দ্র আকর্ষী বিক্রিয়া হয়। কেন কেন্দ্র আকর্ষী বিক্রিয়া হয় আমরা একটু যদি খেয়াল করে দেখি, এর আগেও বলেছিলাম আবার দেখছি, যে কোনো অ্যালডিহাইডে কি হয়, এরকম থাকে, ধর যে এটা একটা অ্যালডিহাইড, তো এই জায়গাতে কার্বনের ইলেকট্রনগুলো অক্সিজেন নিয়ে চলে যায়, কার্বন অক্সিজেন হয়ে যায় নেগেটিভ, কার্বন হয়ে যায় পজিটিভ, আর পজিটিভ কার্বনকে তোমার কেন্দ্র করে বা টার্গেট করে যদি কেউ যুক্ত হতে আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কেন্দ্র আকর্ষী, কারণ কেন্দ্রের চার্জ পজিটিভ, অতএব পজিটিভকে তোমার আকর্ষণকে যুক্ত হতে আসলে সেটা কেন্দ্র আকর্ষী বিক্রিয়া। তার মানে এটা সঠিক, কেন্দ্র আকর্ষী দ্রুত বিক্রিয়ায় মানে ভিন্ন সক্রিয়তা হয়, এবং দ্রুত বিক্রিয়াতে ভিন্ন সক্রিয়তা হয়, কারণ এটা হচ্ছে তোমার এইটার থেকে এই দুইটার মধ্যে সক্রিয়তা ভিন্ন হবে। কেন আমরা জানি যে মিথানল ইথানলের সক্রিয়তা ভিন্নতার কারণ বিস্তারিত আমরা আলোচনা করেছি, এখন আর আলোচনা করছি না, তবে সক্রিয়তা ভিন্ন হবে। এবং সিলভার দর্পণ পরীক্ষা দেয়, হ্যাঁ এটা হচ্ছে তোমার টলেন বিকারকের সাথে, যেহেতু এটা অ্যালডিহাইড, টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ পরীক্ষা দেয়, কারণ টলেন বিকারক দিয়ে যদি এদেরকে আমরা বিক্রিয়া করি তখন প্রত্যেক ক্ষেত্রে কি করবে, সিলভারের মতন চকচকা পদার্থ টেস্ট টিউবের নিচে জমা পড়বে, অর্থাৎ সিলভার দর্পণ পরীক্ষা দেয়। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হবে কত নাম্বার, 2 এবং 3 নাম্বার। আচ্ছা, তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে 253 এবং 54 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একে তোমার জারিত করা হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং লঘু সালফারিক অ্যাসিড, তাহলে বি যৌগ হয়েছে এবং তোমার পানি তৈরি হয়েছে। এখন উদ্দীপকের এ যৌগটি হলো 1 ডিগ্রি অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর তৃতীয় সদস্য, বি যৌগটি নিচের কোনটি হবে? উদ্দীপকের এ যৌগটি হলো 1 ডিগ্রি অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর তৃতীয় সদস্য, মানে 1 ডিগ্রি অ্যালকোহলের তৃতীয় সদস্য, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে তৃতীয় সদস্য প্রোপানল, কারণ 1 নম্বর সদস্য কি, ইথানল মিথানল, 2 নম্বর সদস্য কি, ইথানল, তো 3 নম্বর সদস্য হবে প্রোপানল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে তোমার 3 নম্বর, 3 নম্বর সদস্য হচ্ছে প্রোপানল। এখন বলা হচ্ছে তাহলে অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি, অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো। আচ্ছা, উদ্দীপকের বি যৌগটি অর্থাৎ অ্যালডিহাইড সম্বন্ধে বলছে, কারণ বি যৌগটা তো তোমার অ্যালডিহাইড, কোন অ্যালডিহাইড, তোমার প্রোপানল হবে আর কি, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে, যেহেতু 3 কার্বন বিশিষ্ট তোমার অ্যালকোহলকে জারিত করেছি, অতএব 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে। এখন 254 নম্বর বলছে উদ্দীপকের বি যৌগটি, অর্থাৎ এইখান থেকে যে অ্যালডিহাইডটা পাওয়া যাবে CH3 CH2 CHO, এই যে এই অ্যালডিহাইড সম্বন্ধে বলছে, এটা হচ্ছে বি যৌগ। এই বি যৌগটি কি বলছে, শনাক্তকরণে টলেন বিকারক ব্যবহৃত হয়। হ্যাঁ আমরা জানি যে অ্যালডিহাইড শনাক্তকরণে টলেন বিকারক ব্যবহার করা হয়। রেকটিফাইড স্পিরিটে বিদ্যমান, এই রেকটিফাইড স্পিরিট এটা থাকে না, ধর এ তো তোমার রেকটিফাইড স্পিরিটে থাকবে অ্যালকোহল ইথানল। আচ্ছা, পুনরায় জারণে জৈব অ্যাসিডে পরিণত হয়, হ্যাঁ পুনরায় জারণ করলে তো অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিডে পরিণত হয়, তার মানে আমরা দেখলাম যে 1 আর 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, 1 আর 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো উদ্দীপকের আলোকে 255 এবং 56 নং প্রশ্নের উত্তর দাও। খুবই কমন একটা, খুবই কমন, ইথাইনকে আয়রন লোহার পাইপের মধ্যে দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যৌগটা হচ্ছে বেনজিন, আর সেই বেনজিনের সাথে তোমার অ্যালকাইল হ্যালাইড যুক্ত করলে টোলুইন তৈরি হয়ে যাবে, এটা আমরা জানি, এটা হচ্ছে ক্লোরিন অ্যালকাইলেশন, টোলুইন যুক্ত হবে, তার মানে এটা হচ্ছে তোমার বেনজিন, এ হচ্ছে বেনজিন, আগে উদ্দীপকটা বুঝতে হবে, বি হচ্ছে টোলুইন, এখানে CH3 থাকবে। এখন এ যৌগটি কোনটি, বেনজিন। আচ্ছা, উদ্দীপকের বি যৌগকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণে কোনটি উৎপন্ন হয়? টোলুইনকে জারিত করলে সরাসরি অ্যাসিড তৈরি হয়ে যাবে, টোলুইনকে জারিত করলে বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ওকে, এটা আমরা আগেরটাতেও দেখেছিলাম। 257 এবং 18 নাম্বারটা এখানে দেওয়া আছে AX
তারপর AHCHOY এবং তোমার হেক্সামিন। হেক্সামিন, হ্যাঁ নতুন না, নতুন শোনা হচ্ছে হেক্সামিন। হেক্সামিন হচ্ছে তোমার এক ধরনের যৌগ, যেটা হচ্ছে তোমার বাতজ্বর, তারপরে তোমার ইউরিনের সমস্যার কারণে এটা ব্যবহার করা হয়। এখন দেখো এই যৌগটা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? স্যালিসাইলিক অ্যাসিড। এখন এই যৌগটা কি? এই যে যৌগটা আছে এক্স যৌগটা, এক্স যৌগটা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? এখন এক্স যৌগ থেকে তোমার ওয়াই যৌগ পাওয়া গেছে, ওয়াই যৌগ থেকে আবার হেক্সামিন পাওয়া যায়। এখন এইখানে আমাকে বুঝতে হবে যে হেক্সামিন একমাত্র ফর্মালডিহাইড থেকে পাওয়া যায়। এটা হচ্ছে তোমাদের হাজারি স্যারের বইয়ের প্রথম দিকে আছে, 230, 20, 25, 30 এরকম পেজে হয়তোবা আছে। তো এই হেক্সামিন তৈরি করার জন্য ফরমালিন লাগে। ফরমালিন তার মানে এইটা হচ্ছে এই যে যৌগটা আছে, এই যৌগটা হচ্ছে এরকম ফরমালিন, অর্থাৎ তোমার মিথানেল, CHO, মিথানেলের যৌগ। কারণ মিথানেল ছাড়া হেক্সামিন তৈরি করা সম্ভব হয় না। হেক্সামিন তার মানে এটা আমাকে একটু মনে রাখতে হবে, হেক্সামিন খুব গুরুত্বপূর্ণ, হেক্সামিনের স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি হেক্সামিনের স্ট্রাকচারটা একটু আঁকি, দেখো এটা খুব সুন্দর একটা স্ট্রাকচার। এখন তুমি দেখো এখানে হেক্সা 6টা কিন্তু হেক্সা মিথিলিন মূলক আছে, একটু খেয়াল করে দেখো ভাইয়া, খুব সুন্দর। এখানে তোমার এটা একটা মিথিলিন মূলক, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6। তারপরে হেক্সা মিথিলিন আর অ্যামিন কয়টা আছে দেখো তো? নাইট্রোজেন আছে 1টা 2টা 3টা 4টা। তো টেট্রা অ্যামিন, হেক্সা মিথিলিন টেট্রা অ্যামিন, অর্থাৎ 6টা মিথিলিন মূলক হেক্সা মিথিলিন, হেক্সা মিথিলিন টেট্রা অ্যামিন। তো এটার সাথে একসাথে এটাকে উচ্চারণ করা হয়, হেক্সা নিয়েছে, হেক্সা মিথিলিনের হেক্স আর তোমার অ্যামিনের মিন, তাহলে এটার নাম হচ্ছে হেক্সামিন। একসাথে হেক্স আর অ্যামিনের মিন, হেক্সামিন একসাথে যুক্ত নামকরণ করার সময় হেক্সামিন বলা হয় এটাকে। এটা হচ্ছে তোমার বাতজ্বরের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ইউরিনের সমস্যার কারণে ব্যবহার করা হয়ে থাকে। সো এই যে এই হেক্সামিন তৈরির ক্ষেত্রে তোমার অনলি ফরমালিন অর্থাৎ মিথানেল প্রয়োজন, এই যৌগটা প্রয়োজন। তাহলে এই যৌগটা যেহেতু প্রয়োজন, তার মানে এটার সাথে এখানে হাইড্রোজেন আছে, তার মানে এ হচ্ছে তোমার হাইড্রোজেন, এটাও হচ্ছে হাইড্রোজেন, তার মানে এ হচ্ছে এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে আমাকে একটু মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে এই যৌগটা যে এক্স যে যৌগটা আছে, এই যৌগটা হচ্ছে তোমার CH3OH। অ্যালকোহল শনাক্তকরণের খুব বিখ্যাত বিক্রিয়া স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয়। 258 নম্বর, কোন যৌগটি ওয়াই যৌগের সাথে প্রবাহিত করলে রিউমেটিক ফিভারের ওষুধ তৈরি হয়? তোমার অ্যামোনিয়া। এখন এই যে তোমার এই ফরমালিনের সাথে তোমার অ্যামোনিয়া NH3 যুক্ত করলে এই হেক্সামিথিলিন ডাইঅ্যামিন টেট্রামিন তৈরি হয়, বা তোমার হেক্সামিন তৈরি হয়ে থাকে। তার মানে এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া। এটা মেমোরাইজ করতে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা এখন দেখো, নিচের উদ্দীপক অনুসারে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার একটা অ্যালকাইল ব্রোমাইড দেওয়া আছে, তারপরে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল, এখানে তোমার পানি আর পটাশিয়াম ব্রোমাইড। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করা হয়েছে, অ্যালকোহল ইউজ করলে জল পাইছি, দেখো এখানে জল পাইছি। আর জলটা কিভাবে পাইছি? জলটা পেয়েছি হচ্ছে পটাশিয়াম এই ব্রোমিনকে নিয়ে চলে গেছে, পটাশিয়াম আর ব্রোমাইড যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে। সো এই কার্বন থেকে একটা ব্রোমিন চলে গেল, তার পাশের কার্বন থেকে তোমার একটা হাইড্রোজেন চলে যাবে। তার মানে এটা আগে বলছিলাম যে একটা কার্বন থেকে ব্রোমিন চলে যাবে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে নিয়ে ওইস আর হাইড্রোজেন মিলে এই জল তৈরি হবে। তো হাইড্রোজেন জল মানে পানি এবং তোমার পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে। আর যার কারণে এই ব্রোমিন যে হাতে ছিল সেই হাতটা আর পাশের কার্বনের যে হাইড্রোজেনটা যে চলে গেছে, সেই চলে যাওয়া হাতটা, দুইটা হাত মিলে একটা দ্বিবন্ধন তৈরি হবে। অর্থাৎ এই জায়গাতে তোমার তৈরি হবে হচ্ছে তোমার CH3, তোমার CH2 CH দ্বিবন্ধন, তারপরে তোমার CH3 এরকম একটা যৌগ তৈরি হবে। এখন দেখো উদ্দীপকের এই যৌগটি কি বলছে? জ্যামিতিক সমতা দেখা। হ্যাঁ, জ্যামিতিক সমতা তো অবশ্যই দেখাবে, কারণ এই যৌগটাকে যদি আমরা এইভাবে লিখি, একটু দেখো, একটু এইভাবে লিখি যে 3, হ্যাঁ সিস্ট্রান্স জ্যামিতিক সমতা এখানে দেখাবে, বিবন্ধন থাকলে জ্যামিতিক সমতা দেখাবে। মার্কনিকোভের নিয়ম মেনে চলে। আচ্ছা এটা কি মার্কনিকোভের নিয়ম মেনে চলেছে?
এটা তো মার্কনিকপের নিয়মের ক্ষেত্রে তো যুক্ত হয়, এটা তো আর যুক্ত হয়নি, এটা তো অপসারণ হয়েছে, তার মানে এটা মার্কনিকপের নিয়ম মেনে চলেনি এই প্রক্রিয়াটা। আচ্ছা, ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, হ্যাঁ দ্বিবন্ধন যেহেতু আছে, যে এই যৌগটাতে যেহেতু দ্বিবন্ধন আছে, অতএব এটা ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করবে। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3 নাম্বারটা। 260 নাম্বারটা, উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এটা দেখো, এটা কি বিক্রিয়া, এখানে কি হয়েছে, এখানে তোমার অপসারণ হয়েছে না, ব্রোমিন চলে গেছে, তারপরে তোমার এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, ব্রোমিন যায় পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে, হাইড্রোজেন চলে যায় পানি তৈরি করেছে, তার মানে এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া না, দ্বি আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এটাও না, এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, যাই হোক, তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ করলাম। তো এই যে 260টা প্রায় এমসিকিউ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এই ভিডিওগুলো তুমি যদি একটু বারবার দেখো, আমার বিশ্বাস যে তোমাদেরকে মানে অনেক মানে এমসিকিউ যে প্রবলেমটা, অনেকেই বলো যে ভাই জৈব যৌগের এমসিকিউগুলো বুঝতে পারি না, একটু বুঝিয়ে দেন। তো এই ভিডিওগুলো বারবার দেখলে আর কিছু জিনিস মুখস্থ রাখলে তোমাদের ইনশাল্লাহ 100-এ 100 এমসিকিউ পাবা আমি আশা করছি। তারপরেও ভালো করে বইগুলো ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আর যে কোনো জিনিস পড়ার থেকে ভিডিও দেখলে বেশি মনে থাকে। আমার মনে হয় যে বারবার ভিডিওগুলো দেখবা, ইনশাল্লাহ এমসিকিউর জৈব যৌগের এমসিকিউটা নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ এর পরবর্তী অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।